দিয়ে নিই। সর্বপ্রথম কাজ হলো আমাদের দুইটাকে সিলেক্ট করে নেওয়া। করার পর এখন আমরা কি করবো সেটা একটু চিন্তা করবো। আমরা শেপ বিল্ডার টুলটা নিব, নেওয়ার পর আমি যদি মিডলে ক্লিক করি, মিডলে ক্লিক করার পর আমি এখান থেকে এসে আমি যদি এটা টান দিই, দেখবেন এটা চলে আসবে আমাদের। দেন আমরা এটা চাইলে এভাবে আলাদা করে নিতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, এভাবেই থাকুক, দুইটা সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসার পর যদি আমরা অল্টার বাটন চাপ দেই, দেখবেন যদি অল্টার বাটন চাপ না দেয়, যদি শুধুমাত্র যদি শেপ বিল্ডার টুলে সিলেক্ট করি, দেখবেন এই যে মাউসের কার্সারের মধ্যে দেখবেন নিচে একটু প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হলো ও জয়েন করে নিবে। আর যদি আমরা অল্টার বাটন চাপ দিই, এখানে মাইনাস চিহ্ন নিয়ে নিবে, তার মানে সে এখন মাইনাস করবে। এখন আমি মাইনাস কোনটা করবো, যদি চাই এইটা, এটা মাইনাস হয়ে যাবে, যদি চাই এইটা, এটা মাইনাস হবে, যদি চাই এইটা, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা যেইটা মাইনাস করতে চাই জাস্ট নিব, নিয়ে জাস্ট ক্লিক করবো, মাইনাস হয়ে যাবে। এইটা হলো শেপ বিল্ডার টুলের একটা বড় পাওয়ার। আর এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, এই মাঝের শেপটা পরবর্তী চাইলে এটা আমরা আলাদা করে নিতে পারবো। এইটা হলো মাইনাস দ্বারা করা। এবার আসে আমরা পরের পার্টে। আমরা চাইলে একটা শেপ বানিয়ে নিতে পারি এই আপনার শেপ বিল্ডার টুল দ্বারা। আমরা যদি চারটা যদি স্কোয়ার নেই, স্কোয়ার নেওয়ার পর আমরা কি করবো, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসবো, এই মিডল অংশে শুধুমাত্র ক্লিক করব, আমাদের একটা পার্ট চলে আসবে শেপ। এখন চাইলে আমরা এটা আলাদা করে আমরা নতুন একটা শেপ পেয়ে যেতে পারি। তো আপনার এরকম বিভিন্ন শেপের মাধ্যমে এভাবে মিডলে নিয়ে আসা, মানে শেপ গুলোকে একসাথে করার পর মিডলে ফাঁকা অংশে ক্লিক করে দেখবেন একটা নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন। এই হলো আমাদের মোটামুটি দুইটা, মানে এটার মানে অল্টারনেটিভ পাথফাইন্ডারের আর সব থেকে পাওয়ারফুল যে টুলটা এটা ছিল সেটা। এখানকার ভিতরে কারো কোনো প্রবলেম থাকলে একটু জানান। আচ্ছা, আমরা তাহলে পরের পার্টে চলে যাই। আমাদের তারপরের পার্টটা ছিল আমাদের টুলের কাজ, টেক্সট টুলের কাজ। টেক্সট টুলের কাজ হলো জাস্ট আমরা টেক্সট টুলে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে একটা ওয়ার্ড শো করবে, লরেম ইপসাম শো করবে। এটা হলো বাই ডিফল্ট একটা লেখা থাকে। তো আমরা চাইলে এই লেখাটা বড় ছোট করতে পারি। এটা এখন ছোট দেখাচ্ছে কারণ এটা আমাদের এটার তুলনায় এটা আমাদের ছোট লাগতেছে, এটার ফন্ট অনেক বড়, তাহলে এটা আমি আরো বড় করতে পারি। এখানে এটা সিলেক্ট করার পর আমরা এখানে আসার পর 6 পিটি থেকে 72 পিটি দিতে পারি। বাট আমরা যদি চাই এর বেশিও কোন মানে সাইজটা দিব, এখান থেকে এসে আমরা কাস্টমাইজ ভাবে আমরা লেখার মাধ্যমে আমরা ফন্টের সাইজ দিয়ে নিতে পারি। এটা ছিল সিম্পল একটা জিনিস। এখন আমরা যদি চাই আমাদের কোনো শেপের মধ্যে আমাদের লেখাটা থাকবে, তাহলে আমরা অটো ভাবে করতে পারি। এটা আমি কেটে দিয়ে আমরা একটা শেপ নেই, সাপোজ একটা রাউন্ডেড শেপ নিলাম। আমরা শেপটার ভিতরে এই ফিল কালারটা নান করে দিব, স্ট্রোক কালারটা আমরা অ্যাক্টিভ করে দিব। আমরা টেক্সট টুলে আসবো, এখানে ক্লিক করে রাখবো, এখানে এরিয়া যে টুলটা এখানে ক্লিক করব, জাস্ট এরিয়াতে ক্লিক করব। আমাদের লেখাটা এরিয়া অনুসারে নিয়ে দিবেন, যেহেতু 200 পিট অনেক বড়, তাই মাত্র 3টা ওয়ার্ড দেখাচ্ছে। আমি যদি একটু একটা মিনিট, হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? একটু একজন জানাবেন। আমরা এখান থেকে একটু বেজে আসতেছে। উম,
আচ্ছা, একটা মিনিট, নেটটা একটু চেক করি। আচ্ছা, কথা কি সবাই ক্লিয়ার শুনতেছেন? মানে বাইজে বাইজে আসতেছে নাকি একজনের শুধু সমস্যা হইতেছে? সবার যদি সমস্যা হয় তাহলে একটু জানাবেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। তো দেখেন, এই হলো আমাদের এটার এরিয়া টুলের কাজ, মানে টাইপ টুলের কাজ। এটা হলো আমাদের এরিয়া। যদি বড় করি আমি চাইলে এখান থেকে আরো লেখা অ্যাড করতে পারি। আমরা যত লেখা অ্যাড করবো এখানে সেটা শো করবে। স্যার একটু আবার দেখাবেন স্যার। আচ্ছা আচ্ছা, আবার দেখাইতেছি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আমরা যে কোনো একটা শেপ নিব। জাস্ট শেপটার ভিতর আমরা কোনো ফিল কালার লাগবো, মানে রাখবো না, আমরা স্টোক কালারটা রাখবো, কারণ আমাদের ফিল কালারের স্পটেই আমাদের লেখাটা আসবে। আমরা স্টোক কালারটা অ্যাক্টিভ করে নিব। আমাদের জন্য স্টক কালারটা থাকে। এটা থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে টুলটা আছে টাইপ টুল, এখানে ক্লিক করে ধরে রাখবো। আমাদের এরিয়া টাইপ টুল যেটা লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এরিয়ার মধ্যে দেখবেন যে পাথ লেখা আছে, আপনি যে কোনো একটা পয়েন্টে জাস্ট ক্লিক করবেন। তো এখানে দুটা জিনিস, যদি আপনি পাথের উপর ক্লিক করেন মাঝে মধ্যে এটা সম্পূর্ণটা শো করবে না লেখাটা। এই জন্য আপনারা যেটা করবেন, এই যে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট পাবেন, অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার টেক্সটটা শো করবে। এখন এখানে টেক্সটটা অনেক বেশি, কারণ আমার এরিয়াটা অনেক বেশি ফন্টের তুলনায়, মানে 21 পিটি। আর আমি এই রাউন্ডের এরিয়া দিচ্ছি অনেক বড়। আমি যদি ছোট করি লেখাটা আমার এভাবে কমে আসবে, বড় করে আসবে। আর যদি এভাবে কম বেশি হবে, যদি চান যে না আপনাদের এটা লেখা আরো বড় হবে, তাহলে আপনি এখান থেকে ফন্টটা বাড়ায় নিতে পারেন, এবার আপনার পছন্দ মতো করে নিতে পারেন। তো আপনার শেপ অনুসারে লেখাটা শো করবে। তো এখানে যে টেক্সটটা আসছে এটা হলো ডেমো টেক্সট। আপনার এখান থেকে আপনাদের নিজস্ব টেক্সট এখানে অ্যাড করে নিতে পারবেন। যদি সাইজ বড় হয় জাস্ট পিডিটা বড় করে নেবেন, তাহলে বড় হয়ে যাবে। তো আমরা সেম ভাবে আমরা যদি অন্য শেপ নিই। আচ্ছা, কেউ মনে জয়েন করতেছে। আমরা আরেকটা শেপ নিয়ে দেখি। ওইটা আমারই পিসি থেকে। হ্যালো। আহ, ভাইয়া, ওই ওই যেটা এখন গেছে না, এটা মনিটর থেকে আমি রিকোয়েস্ট পাঠাইছি। ওই যে লেখা আছে উইন, দেখেন আচ্ছা আচ্ছা, লেখা হ্যাঁ আছে আচ্ছা, উইন। ঠিক আছে ভাইয়া। আমার এইটা ফোনটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, কারণ ফোনে আচ্ছা আচ্ছা, দেখতে ভালো লাগে, এই কারণে ঠিক আছে। তো আমি আরেকটা শেপ নিই, আমি স্কোয়ার একটা শেপ নিই। এখান থেকে সেম আমি ফিল কালারটা নান করে দিই, স্টোক কালারটা অ্যাক্টিভ রাখি। থাকা অবস্থায় আমি এই টুলটা নিব, নিয়ে জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি আমার এরিয়া বরাবর চলে আসবে আমার লেখাটা। তো আমি চাইলে এই লেখাটাকেও আমি কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আসার পরে যে মিডল নিতে পারি, লেফট এলাইন নিতে পারি, রাইট এলাইন নিতে পারি। এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। আর যখনই এটার কাজ করবেন প্যারাগ্রাফের, দেখবেন আপনার এই রাইট সাইডে হেল্পিং টুলের মধ্যে প্যারাগ্রাফ শো করবে। তো আপনি এখানে যদি জাস্টিফাই দেন তাহলে একদম শেপ অনুসারে সেটা নিয়ে নেবে অটোভাবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। এবার আমি, মানে টেক্সট টুলের কাজ অনেক, শুধু কম না, এটা দেখাইলে শেষ হবে না। আমি নেক্সট পরবর্তীতে এটার উপর আরো কিছু জিনিস দেখাবো। কারণ আমরা একটু পেন টুলে যাব, আমাদের সব থেকে পাওয়ারফুল আরেকটা টুল। এই পেন টুল দ্বারা আমরা এই ইহো জগতের সকল ডিজাইনই করতে পারবো। তো পেন টুলের শর্টকাট ফর্ম হলো পি, আর এখান থেকে হলো এইটা। তো এখানে দেখবেন এখানে আরো কিছু টুল আছে পেন টুলের, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। এটা আমরা অটো ভাবে মাউসের কিবোর্ডের সাহায্যে আমরা কাজ করব। তো এখানে কোনো কিছু চেঞ্জ করতে গেলে শুধু প্রথমটাই নেবেন পেন টুল। সো পেন টুলের কাজটা হলো এখানে যে আমরা যে ড্রয়িং করি যে পেন্সিলের মাধ্যমে, এটা ওইটার কাজে মোটামুটি করে রাখে। যেমন আমি যেটা শেপ যদি ক্রিয়েট করতে চাই, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর যখন আমি টান দিব দেখবেন যেখানে ব্লু কালারের একটা এরিয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু স্মার্ট অবজেক্ট, তো এই যে ব্লু কালারটা, এটা হলো আমি এখন কোথায় যাব, মানে এখন আমি ক্লিক করে সেকেন্ড যেখানে ক্লিক করব সেখানে সে স্টপ হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে আমাদের একটু রাউন্ড টাইপের শেপ প্রয়োজন,
তখন আমরা কি করব, ফার্স্ট একটা ক্লিক করব, সেকেন্ড পয়েন্টটা ধরলাম আমাদের এখানে। তো এখানে আসার পর আমি জাস্ট একটু ক্লিক করে ধরে রাখবো, মাউসটা নিচের দিকে টান দিব, উপরের দিকে আমাদের শেপটা হবে। তো আমরা যেদিকে মাউসটা টানবো বিপরীত পাশে আমাদের রাউন্ডটা হবে। যদি উপরের দিকে মাউসটা নেই তাহলে নিচের দিকে আমাদের রাউন্ড শেপটা হবে। তো এখানে আপনাদের যেই শেপটা প্রয়োজন এভাবে জাস্ট টেনে টেনে আপনারা কাজ করবেন, এই যে এভাবে টেনে টেনে কাজ করবেন। এখন এখানকার ভিতরে একটু জুম করি, দেখেন এখানকার ভিতরে দুইটা পয়েন্টের ব্যাপারে আমি বলি। এই যে উপরে যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্ট আছে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর এটাকে বলা হয় ফিতা। ফিতার অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, ফিতা চাইলে আমি এভাবে ফিতাকে বড় ছোট বা এই যে জাস্ট টানা ছেঁড়া করে আমি জাস্ট অন্য শেপে পরিণত করতে পারি। আর ফিতার কাজ হলো আমি রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই তো আমাদের ফিতার কাজ করা লাগবে। তখন ফিতার কাজ কিভাবে করব, তখন জাস্ট আপনি কিবোর্ডের অল্টার বাটন চাপ দিবেন, চাপ দেওয়ার পরে জাস্ট এটা ধরবেন, ধরার পরে জাস্ট এভাবে টানাটানি করে দেবেন, এটা আপনাকে চেঞ্জ হইতেছে। তো নিচের দিকে উপরের দিকে সেম দুইটা ফিতা থাকবে, আপনার দুইটা ফিতা সাহায্যে কাজ করতে পারবেন। এখন এখানকার যে ফিতাটা আছে এটা কোনো কাজ করতেছে না, বাট এইটার ফিতাটা কাজ করতেছে। তার কারণ হলো আমরা যখন সেকেন্ড যেই পয়েন্টটা নেই অ্যাঙ্কর পয়েন্ট, তখন সেই মানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের প্রথম ফিতাটাই কাজ করবে। আমি যদি সেকেন্ড যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই এই পাশে, তাহলে সেই আপনার অ্যাঙ্কর পয়েন্টে দুইটা ফিতা বার হবে। প্রথম ফিতাটা হলো এইটা, সেকেন্ডটা হলো সেকেন্ড যেটা থাকবে। আমি একটু ডাবল ভাবে নেই, এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, আরেকটা ক্লিক করলাম, এখানে আসার পর আমি আরেকটা ক্লিক করলাম। এবার আমরা জাস্ট এই সিলেকশন বাটনে ক্লিক করি, সেটা চলে যাবে। তো আমি যদি একটু ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এবার দেখবেন এই পয়েন্টের এইটা হলো প্রথম ফিতা, এই পয়েন্টের এটা হলো সেকেন্ড ফিতা, এই পয়েন্টের এটা হলো প্রথম ফিতা। আর এখানে যেহেতু প্রথমে শুরু করছে এখানে কোনো ফিতা আসে নাই। তো আমি যদি এইটা যদি এই সাইটের যদি শেপটা যদি চেঞ্জ করতে চাই কার্ভটা, তাহলে আমি এটা ইউজ করব, তাহলে আমি এই পাশেটা ইউজ করব। আর আমি যদি চাই না এই কার্ভটা মানে এই অ্যাঙ্কর পয়েন্টে এই কার্ভটা চেঞ্জ হবে, তাহলে আমি এইটা আমি টানাটানি করব, এইটার কোনো কাজ করবে না। ঠিক আছে, তো এবার আমরা আরেকটু দেখি, এখানে যে আমরা টানাটানি করবো এখানকার ভিতরে কিছু রেস্ট্রিকশন আছে আপনার। যেমন একটা নেওয়ার পর যখন আমি আরেকটা নেবো, আমি যদি ফিতাটা যদি বেশি বড় নেই তাহলে পরবর্তীতে যে শেপটা আসবে, দেখেন এই শেপটা আমি এটা চাইলে ধরেন আমি একটু রাউন্ড করে নিব, আমি পারবো না। তার কারণ কি, এই যে ফিতা যেটা ইউজ হবে সেটা হলো আগের পূর্ববর্তী ফিতার যে লাইন, সে এই লাইনের এই পাশে সে আসতে পারবে না, সে এই পাশেই কাজ করবে। তো আমি যদি চাই যে না আমার এইটা আরেকটু বেটার প্রয়োজন কার্ভটা, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে আমাদের ফিতাটা ছোট করে নেওয়া লাগবে। ছোট করলে যেটা হবে পরবর্তীতে সেটা আমি ভালো মতো কাজ করে নিতে পারবো। তাই যখন আমরা কোনো ফিতার কাজ করবো আমাদের এইটা আমরা বেশি বড় নিব না। এই জিনিসটা আমরা যখন কাজ করবো তখন আমরা একটু বেটার বুঝতে পারবো। আর এই পেন টুলের কাজ ভালো মতো বোঝার জন্য আমরা দুটা জিনিস করতে পারি, যে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে সেটাকে আমরা মানে রিডিজাইন করার জন্য আমরা পেন টুলে কাজ করতে পারি, অথবা আমরা টেক্সট টুলের মাধ্যমে কাজ করতে পারি। যেমন আমি একটা টেক্সট নেই, এখানে শুধু আমি এ নেই, একটু বড় করি, এটা এভাবেই থাকবে। কোনো কিছু যদি আমরা যদি লক করতে চাই তাহলে Ctrl+2 ক্লিক করব, সেটাকে সিলেক্ট করার পর, আর যদি আনলক করতে চাই তাহলে Ctrl+2। তাহলে কন্ট্রোল মানে লক করার প্রয়োজনটা কখন হয়, যেমন ধরুন আমি এটার উপর যদি পেন টুলে কাজ করতে চাই এটা আমার অনেক প্রবলেম করবে, কারণ আমি যখন পেন টুল নিবো আমাকে এইটাও সিলেক্ট হবে, পেন টুলের কাজটা সিলেক্ট হবে, তখন আমাদের কাজ করতে প্রবলেম হবে। আমি এটা যদি লক করি যে এটার আসলে কোনো কাজ হবে না, মানে চাইলে আমি কাজ করতে পারবো না, তখন আমরা এটা লক করে দিব, Ctrl+2 দিবে, এটা লক হয়ে যাবে। এবার এটাকে আমরা কোনোভাবেই নাড়াচাড়া করতে পারবো না। তো আমি আর এটাকে যদি আমি আনলক করতে চাই তাহলে Ctrl+Alt+2, এটার আমি একটু অপাসিটিটা কমাই দেই, এবার আমরা এটা লক করে দেই। আমরা পেন টুলে আসি, পেন টুলে আরেকটা জিনিস বলি, পেন টুলে আপনি যদি কোনো শেপ বানাইতে চান, একটু যেটা দেখলাম সেটা হলো লাইন, জাস্ট আমরা লাইন টানলাম, এটা আসলে শেপ হয় নাই,
শেপ করতে গেলে যেটা করা লাগবে, আমাদের যে পয়েন্টে আমরা শুরু করবো সেই পয়েন্টে এসে সেটা আমাদের শেষ করা লাগবে। এটা জাস্ট একটা লাইনের মতো হবে, এটা কোনো শেপ আকারে থাকবে না। তো আমরা যদি শেপ বানাতে চাই, পেন টুল নিব, এখানে আসব, আমরা যে পয়েন্টে শুরু করছি সেই পয়েন্টে আসার পরেই আমাদের এখানে ক্লিক করা লাগবে। তো এটা আমাকে একটা শেপে নিবে, তাহলে আমরা এখান থেকে এটা স্ট্রোকও কালার দিতে পারবো, ফিল কালারও দিতে পারবো। যেহেতু আমরা এ নিছি, তাহলে এ কে আমরা এখন আমরা পেন টুলের মাধ্যমে আমরা এ বানাবো। সেই ক্ষেত্রে আমাদের যেখানে শুরু করতে হবে সেখানেই শেষ করব। তো আমরা কিভাবে করবো, পেন টুলটা নিলাম, জাস্ট এই পয়েন্টে ক্লিক করি, এই পয়েন্টে ক্লিক করি, এখন দেখেন আমরা যখন ক্লিক করা শুরু করলাম তখন আমার কিন্তু পুরো ডিজাইন অনুসারে কালার চলে আসছে, ফিল কালার, তখন আমি দেখতে পারতেছি না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা ফিল কালারটা অফ করে রাখবো। ফিল কালার অফ করে রাখলে যেটা হবে, আমাদের ফিল কালার শো করবে না, আমাদের শো করবে শুধুমাত্র আমাদের স্টক কালারটা। তো আপনি এখানে দুটা কাজ করতে পারেন, যে স্টক কালার যদি দিয়ে রাখেন তাহলে স্টক কালার শো করবে, আর যদি না দিয়ে রাখেন তখন নীল কালারের একটা কালার শো করবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট নীল কালার, এটা জাস্ট এমনিতেই ছিল দেখা স্কোয়ার দেখাচ্ছে, কিন্তু যখন আপনি পেন টুলটা ক্লিক করবেন সেটা চলে যাবে। সো এখানকার ভিতরে আমি কাজ সর্বশেষ কাজ করছি এই পর্যন্ত। এখন যখন আমি নতুন করে কাজ শুরু করব, আমাদের শেষ যে পয়েন্টে ছিল সেই পয়েন্টে আমি আবার ক্লিক করব, তাহলে আমি পূর্ণ অবস্থায় আবার কাজ করতে পারবো। এখন যে ব্লু এরিয়া দেখতে পারতেছেন, এটা শুধুমাত্র আপনাকে বোঝার জন্য শো করতেছে, এটা স্টক কালার না। আমরা এখানে সেটা শেষ করলাম, আপনি এখান থেকে স্টক কালারটা দিয়ে নিতে পারেন। এখন স্যার একটা না প্রবলেম দিলে, আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এখন যে আমি এটা মানে ড্র করলাম পেন টুলের মাধ্যমে, এর মাঝখানে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তো আমার কালার হয়ে যাবে, ফিল হ্যাঁ, কালার। এটা আমি দেখাচ্ছি একটু পরেই, আগে আউটলাইনটা শেষ করে নেই। এখন দেখেন, হ্যাঁ আমি যেহেতু সিলেকশন টুল সিলেক্ট করছি না, আমার কিন্তু এই ব্লু এরিয়াটা নাই, কারণ এটা কিন্তু স্টক কালার ছিল না, সেটা চলে গেছে। সেটা কিভাবে নিয়ে আসবো, জাস্ট মাউসে জাস্ট একটু ড্র্যাগ করেন শেপের উপর, আপনার কালারটা শো করবে, পেন টুলের মধ্যে শো করি। তো আমি যেখানে শুরু করছিলাম সেখানেই শেষ করছি, এই জন্য আমার এটা সম্পূর্ণ শেপ নিয়ে নিছে। এবার চাইলে আমি এখানে কালার দিয়ে নিতে পারি, বাট আমরা এখনো কালার দিব না, কারণ আমাদের মিডলে যে শেপটা আছে সেই শেপটা আমরা এখনো ক্রিয়েট করি নাই। তো মিডলের শেপের জন্য আমাদের আবার শেপ ক্রিয়েট করা লাগবে, তাই আমি এটার ফিল্ড কালার অফ করে রাখলাম। এটা এভাবেই থাকুক, বা চাইলে আমরা শুধু স্ট্রোক কালার দিয়ে রাখতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা আবার পেন টুল নিব, আমাদের মিডলের কালারটা মানে শেপটা আমরা নিয়ে নিব। তো নিয়ে নিলাম, তো এইটা আমাদের স্টক থাকুক, কোনো প্রবলেম নাই। কিন্তু এইটা যেটা আছে সেটা আমরা একটা কালার নিয়ে নিই, আমি ব্ল্যাক কালার নিয়েছিলাম, ব্ল্যাক কালারই থাকুক। এখন কিন্তু আমার এটা মোটামুটি হয়ে গেছে, মিডল কালারটা নিয়ে নিছি। কিভাবে বুঝবেন, জাস্ট ড্র্যাগ করবেন, দেখবেন দুইটা কিন্তু শো করতেছে। এখন আমাদের এর মাঝখানে কিন্তু কিছু ছিল না। সো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা শেপ বিল্ডার টুল দ্বারা এটা কেটে নিতে পারি, অথবা আমরা এখান থেকে মাইনাস দিলেও সেটা চলে যাবে। এবার আমরা সরাই নেই, আমাদের এটা ছিল মেইন এ, এটা আমাদের এখন বানানো এ। এটা আমরা কিভাবে নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার টু প্রেস করবেন, এটা চলে আসবে। এটা অপাসিটি কমানো ছিল, অপাসিটি উপরে পাবেন, আর আপনারা ডিলিট করে দেন। ঠিক আছে, এভাবে করে আপনারা এ থেকে জেড পর্যন্ত আপনারা যতগুলো মানে অ্যালফাবেট আছে, লেটার আছে, এগুলো সব নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা খুব দ্রুত কাজ শিখতে পারবেন। আমরা যদি বি নেই, বির ক্ষেত্রে দেবেন একটু মানে যে যত বেশি ওয়ার্ড নেবেন তত বেশি কমপ্লেক্স পাবেন। এখানকার ভিতরে আমাদের ডাবল কাটা লাগবে, আর এখানকার ভিতরে আমাদের রাউন্ড নিয়ে আসা লাগবে। রাউন্ড আপনি কিভাবে নেবেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। যেমন আমি এটা একটু ক্রিয়েট করে দেখাই, এটা আমি অপাসিটি কম করে নিই, পেন্টুলটা নেই, এই পয়েন্টে আসবো, আসার পর আমি এখানে এখানে কিভাবে নিব। তো অনেকে আছে জাস্ট মিডল শেপে আসার পর এভাবে ড্র্যাগ করে টান দেয়, এভাবে নেয়, বাট উপরের অংশটুকু একটু বেশি চলে যায়। আচ্ছা আমি ফিল কার্ড অফ করে নিই, চলে যায়। অনেকের কারো এই কাজের মাধ্যমে চলে আসে এটা, কারণ এটা এই যে ফিতাটা টানাটানির মাধ্যমে এটাও ক্লিয়ার করা যায়। অথবা আপনি এখানে কাজ করতে পারেন, আপনাকে এটাকে আরো ক্ষুদ্রতম ভাবে আপনি এটা একটু ভাগ করে নিতে পারেন, বাট পেন টুলের চেষ্টা করবেন ক্ষুদ্র পার্ট বেশি মানে খুবই কম করবেন। যেমন ক্ষুদ্র পার্ট বলতে এখান থেকে এতটুকু নিলাম, আবার এতটুকু নিলাম, এরকম করা ট্রাই কম করবেন। যত অল্প পরিমাণে আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন তত বেশি ভালো ডিজাইন হবে। তো আমি এখান থেকে
এই পয়েন্টটা নিব, এখান থেকে আমি লাস্ট যে কোন পয়েন্টটা নেওয়া যায় জাস্ট এটা দেখবো। এখান স্যার থেকে মিডল একটা যদি পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয় তাহলে কি প্রবলেম হতে পারে? যখন অ্যাঙ্কর পয়েন্ট বেশি হবে, যখন আপনি কালার দিবেন তখন শেপটা দেখবেন একটু ভেঙে যাইতেছে, মানে শেপের কর্নার পয়েন্ট বেশি দেখা যাবে। ঠিক আছে, যেমন কর্নার পয়েন্টটা একটা নিলাম, এখানে একটা নিলাম, আমি যদি এখানে যদি এভাবে নেই, যদি বেশি বেশি করে নেন, যদি এভাবে করে নেই, তাহলে দেখবেন এই যে কর্নার পয়েন্ট গুলো বেশি শো করবে, তখন ডিজাইনটা স্মুথ হবে না। তো ডিজাইন স্মুথের জন্য আমরা চেষ্টা করবো অ্যাঙ্কর পয়েন্টটা কম নেওয়ার জন্য। আমি এটা ডিলিট করে নিই। আমরা এখানে শেপটা ছিল, সেটা কিভাবে বার করবো, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করব, লাস্ট কাজ করছিলাম এই অ্যাঙ্কর পয়েন্টে, এই অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করব। আর রাউন্ডটা সম্পূর্ণ রাউন্ড কোনো সময় আসে না, পেন টুলেতে হাফ হাফ করে নেবেন। এখান থেকে এখানে আসব। এখানে একটা জিনিস বলে রাখি, যে ধরেন এই যে এখন আমার শেষ, এখন আমি যদি এখানে যদি রাউন্ড দিতে চাই, কিন্তু আমার এটা হবে না, আমার ফিতাটা কিন্তু এই পাশে চলে আসে, সেকেন্ড ফিতাটা। তাহলে এই শেপের যখন আমি ক্লিক করব, প্রথম ফিতা মানে সে কাউন্ট করবে এইটা। তখন আমরা কি করব, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করব, তাহলে আমার সেকেন্ড ফিতাটা চলে যাবে। তখন আমি আবার মিডল পয়েন্টে আইসা ড্রাগ করতে পারবো। তো এখানে একটা প্রবলেম আপনারা ফেস করবেন, সেটা আমি এখানে স্টপ করে নিই। যখন আপনি অ্যাঙ্কর পয়েন্টটা নিবেন, জুম করে কাজ করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। আমি চাচ্ছি এখানে ক্লিকটা বা এই পয়েন্টে ক্লিক করবো, আমরা এই পয়েন্টে ক্লিকটা হইতেছে না, হয় নিচে চলে আসতেছে অথবা উপরে চলে আসতেছে। এই একটা প্রবলেম ফেস করবেন। এখানে আমার মেইন এই শেপের এখানে আমার ক্লিকটা পড়বেই না, কারণ ও একবার বাইরে দেওয়া হইতেছে আর একবার ভিতরে দেওয়া হইতেছে। তো সেই ক্ষেত্রে যেটা হলো, আমরা এখান থেকে ভিউতে আসবেন, যে স্ন্যাপ টু পিক্সেল, এটা টিক চিহ্ন দেওয়া, এটা আনচেক করে দিবেন। তাইলে আপনারা যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ও পিক্সেল আকারে সে মানে নাড়াচাড়া করবে। এভাবে করে আপনারা এই পুরো বিটা সম্পূর্ণটা ক্লিয়ার করবেন। করার পরে আপনার ভিতরে দুইটা কাজ করবেন। এখানে আপনারা দুইভাবে কাজ করতে পারেন। আচ্ছা, আমি এটা একটু শেষ করে নিই, এটা শর্টকাট ভাবে। এটার আমি একটা কালার নিয়ে নিই, তাহলে বুঝিতে সুবিধা। এবার ভিতরের পার্টটা, তাহলে ভিতরের পার্টটা আমি এখান থেকে পেন টুলটা নিয়ে আমি এখান থেকে এটা নিলাম। এটার ক্ষেত্রে কি আমি আবার করব কিনা, তো আমরা চাইলে এখানে আবার পেন টুল দিয়ে এটাকে আবার ড্র করতে পারি, অথবা আমরা যেটা দেখছেন ওটাকে আমরা কপি করতে পারি। কপি করব কিভাবে, অল্টার প্রেস করে জাস্ট এই শেপটাকে আমরা ডাবল করতে পারি, জাস্ট ডাবল করে নিয়ে আসবো, শেপ বরাবর আমরা বসাই দিব। মাঝে মধ্যে ফন্টে দেখবেন যে উপরের পার্ট আর নিচের পার্টটা সেম না, যেমন এই ফন্টে এটা সেম না, তখন একটু বড় ছোট করে দেবেন, এটা মিলা যাইতেছে। এবার কিন্তু আমার ওটা প্রয়োজন নাই, মানে আবার নতুন করে ড্র করার কোনো প্রয়োজন নাই। তখন আমি একসাথে সিলেক্ট করব। আচ্ছা, সেই বিল্ডার টু যেখানে ক্লিক করি, এখানে কিছু হবে না, আমরা এখান থেকে এটার ফিল কালারটা দিয়ে নিই। আচ্ছা, আমি এটা গ্রুপ করে ফেলাইছি। এটা ফিল কালারটা নিয়ে নিই। আমার ওই পার্টটা নিচে চলে গেছে, এটা চলে যাক, সমস্যা নাই। একসাথে সিলেক্ট করি, এখান থেকে মাইনাস দিব, চলে যাবে আমার দুইটা, অথবা শেপ বিল্ডার টুল দ্বারা আমরা এখান থেকে এটা মাইনাস করতে পারি। তো এভাবে সি ডি ই এফ আপনারা করবেন, যত বেশি করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন, রাউন্ড দিতে পারবেন না। তখন দেখবেন এই জিনিসগুলো ক্লিয়ার বুঝবেন। আপনার কখন আপনার অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করা লাগতে হবে, যেমন এখন আমি অ্যাঙ্কর পয়েন্টে আবার যা ক্লিক করছি, কারণ আমার সেকেন্ড ফিতাটা এই পাশে আসার পর সেকেন্ড ফিতাটা আমার একটু প্রবলেম করতেছিল, তাই আমি ফিতা না নিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করছি। এই পার্টটা আমি একটু আবার দেখাই। আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমি এখানটা ক্লিক করব, আর আমি এখানে আসি, আমার এই জায়গাটার কাজ হবে না, তার কারণ আমার ফিতা হলো এই পাশে উপরের দিকে নেওয়া। তখন আমরা কি করব, এরকম প্রবলেমে পড়লে আমরা অ্যাঙ্কর পয়েন্টে যে আবার ক্লিক করব, তখন আমাদের সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট মানে ফিতাটা চলে যাবে। তখন আমি স্মুথলি ভাবে আমি আবার কাজ করতে পারি।
চাইলে আপনি বারবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর কাজ করার সময় আপনারা ফিল কালারটা আসার পর নাম করে দিবেন, স্টক কার্ডে রাখতে পারেন, নাও রাখতে পারেন, প্রবলেম নেই। রাখলে আপনি জাস্ট বুঝতে পারবেন কোথায় আপনি যাচ্ছেন। ওটা আপনার এমনিতেই এরকম ব্লু কালারে শো করবে, বাট যখনই কাজ শেষ করবেন তখন এটা চলে যাবে কালারটা। সেই কালারটা নিয়ে আসবেন কিভাবে, জাস্ট এভাবে ড্র্যাগ করলেই আপনার ব্লু কালার গুলা শো করবে। সো পেন টুলে কারোর কোনো সমস্যা থাকলে এখন বলতে পারেন। না স্যার, নেই। এবার লাস্ট আসে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজ। এটা আজকে শর্ট করে দেখাবো। গ্রেডিয়েন্ট টুলে আমাদের মেইন কাজটা দেখাবো আমরা যখন আমরা ডিজাইন শুরু করব। আমি একটা রেক্টেঙ্গেল টুল নেই, এই টুলটা সিলেক্ট অবস্থা থাকার উপরে এখানে দেখবেন গ্রেডিয়েন্ট লেখা আছে, গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক করব। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের কাজটা মনে হয় আজকে না দেখানোটাই মনে হয় বেটার হয়, কারণ অনেক কিছু দেখায় ফেলাইছে আজকে। আমরা আজকে একটু ডিজাইনে চলে যাই। নেক্সট ক্লাসে আমি আবার টুলে আসবো, আবার পেন টুল আর এই গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো, সাথে ডিজাইনে দেখাবো। কারণ পরবর্তীতে যখন আমরা টুলের কাজ করব, মানে এই যে টেক্সট টুলের কাজ করব, টেক্সট টুল দ্বারা আমরা একটা লেটার করার পর আমরা সেটাকে গ্রেডিয়েন্ট টুলে কনভার্ট করে নিব। আর কেউ গ্রেডিয়েন্ট টুলে কাজ করতে চাইলে জাস্ট এখানে শেপে ক্লিক করবেন, নিচে দেখবেন একটা গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আসলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আচ্ছা, এখানে স্টক কার্ডটা নাম করে দিই। এখানে আসার পর যে আপনার এখানে গ্রেডিয়েন্ট টুলটা শো করবে। জাস্ট এখানে যে মিডলে আমরা যেটা মানে একটা জিনিস আমরা মানে যখন আমরা এই যে কালার যখন দেই, একটা জিনিস আমি দেখাইনি, এটা হলো মিডলেরটা। এটা যদি আমরা কালার চেঞ্জ করি, এটা থেকে আমরা নান করি, আর এটা হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। এটা যদি আমরা গ্রেডিয়েন্ট টুল মানে কালার দিয়ে নেই, এটার কাজ হলো যে আমরা যদি একাধিক কালার যদি ইউজ করতে চাই কোনো শেপের মধ্যে, তখন সেটা আমরা এখানকার কাজ করব। তো এখানে যে কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা আপনি ইউজ করতে পারেন, বা এখানে আসার পর উপরে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। অথবা আপনার যদি কোনো কালার যদি পছন্দ মতো থাকে, ওইটাই আমাদের বেশি থাকবে, তো আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে, আপনি এটা গ্রেডিয়েন্ট টুল যখন ইউজ করবেন তখন আপনার হেল্পিং টুলের মধ্যে এই পার্টটা শো করবে। এখানে আসার পর দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, যে সাদা আর ব্ল্যাক। সাদা কালারে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে একটা কালার নিতে পারেন, আর এই পাশ থেকে আপনি আরেকটা কালার চুজ করতে পারেন। যেমন এরকম আপনার গ্রেডিয়েন্ট কালার শো করবে। আর আপনি যদি চান যে যে না, এটা এভাবে শো করা দরকার না, আমাদের মিডল থেকে আমার কালারটা ছড়ায় যাবে, তখন উপরেটা ক্লিক করবেন, এবার মিডল থেকে গ্রেডিয়েন্টটা শো করবে। যদি চান যে না, এটা ফ্রিডম পাবে, তখন আপনি এটা কাজ করতে পারেন। এই ফ্রিডমের কাজটা একটু অন্যরকম, সেটাও আমি আপনাদের পরবর্তী যখন আমি গ্রেডিয়েন্টে কাজ করতে তখন দেখাবো। আমরা এটার মাধ্যমে ওয়াটার ড্রপ বানাইতে পারি। সো এটা খুব প্রয়োজন। সো আজকে না, লোড বেশি হয়ে যাবে আপনাদের। সো মোটামুটি এই পর্যন্ত থাকুক। এখন আমরা চলে যাব ডাইরেক্ট ডিজাইন পার্টে। ডিজাইন করার জন্য আমরা আজকে দেখবো আমাদের ভিজিটিং কার্ড। তো আমরা ডিজাইন কাজগুলো কিভাবে করব, আপনারা গুগলে আসার পর এখান থেকে গ্রাফিক রিভার সার্চ করবেন। গ্রাফিক রিভার আসার পর এখানে বিজনেস কার্ড সার্চ করবেন, মকআপ দিবেন না, নর্মাল বিজনেস কার্ড দিবেন। এভাবে আপনাদের বিজনেস কার্ড শো করবে। আমি এই বিজনেস কার্ডটাই নেই, যেহেতু প্রথমে আসছে। এটা আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট দুইভাবে নিতে, মানে আপনারা নর্মাল যেটা নেন যে কিবোর্ডের মাধ্যমে নেন, ওটা নিতে পারেন, বা এখান থেকে আপনি স্ন্যাপিং টুল দ্বারাও নিতে পারেন। আমি এখান থেকে এই পার্টটা, এই দুটো পার্ট নেই, এখান থেকে কপি দিবেন। এই যে এটা হলো কপি। এখানে আসার পর 8 বছর সবাই জাস্ট বি দিবেন, আপনার চলে আসবে ডিজাইনটা। এই হলো বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের একটা আপনার যে আর্টবোর্ড আছে, সাইজ আছে, সেই সাইজটা হলো 3.25 আর হলো 2। এই সাইজে আপনি কাজ করতে পারেন। আর নর্মালি প্র্যাকটিসের জন্য যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন। তো বেটার হয় একবারে যদি আর্টবোর্ড নিতে পারেন। তো আর্টবোর্ডের সাইজগুলো আমি পরবর্তীতে বলে নিব। আর যখন আমরা প্রিন্ট মেটেরিয়ালে কাজ করব, তখন বলছিলাম আমরা ইউনিটটা নিব ইঞ্চিতে। তাই আমরা আর এখানকার মেজারমেন্ট নিব ইঞ্চিতে। হোয়াইট দিব 3.25 বা 3.5, তো 5 নটাই একটু ভালো হয়। আর হাইটটা নেবেন 2। এখন আসি আমাদের আর্টবোর্ডে। আমাদের প্রথম ক্লাসে আমরা আর্টবোর্ড, সবসময় আমরা আর্টবোর্ড একটা নিছি। এই ক্ষেত্রে আমরা আর্টবোর্ড নিব 2টা, কারণ আমাদের যেহেতু ফ্রন্ট এন্ড ব্যাক বিজনেস কার্ডে 2টা থাকে, এই জন্য আমরা আর্টবোর্ড ক্লিক করে আমরা বাড়ায় নিব। আর এখানে আসবে আমাদের ব্লিড। ব্লিড মানে ব্লিডের কাজটা আমি একটু
একটু পর দেখাবো। আমি আপাতত ব্রিডটা নিয়ে নিই। ব্রিড নেবেন 0.25। আমার পর এই জায়গাতে ক্লিক করবেন। তার কারণ আমরা যে ব্রিডটা নিব সেই ব্রিডটা হলো আমাদের যে আর্টবোর্ড থাকবে, আর্টবোর্ডের বাইরে আমাদের একটা লাইন মানে রেড কালার একটা সেফ লাইন শো করবে। কারণ যদি 0.25 দিয়ে তাহলে এটা টপে শো করবে, যদি নিচে দিই তাহলে নিচে শো করবে। আমাদের চারদিকেই প্রয়োজন। তো চারদিকে যদি আমি একসাথে নিতে চাই, জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করলে সমানভাবে সেটা শো করবে। আমাদের আলাদা আলাদা ভাবে আমাদের এখানে লেখার প্রয়োজন নেই। আমরা ক্রিয়েট দিব, চলে আসবে। এই হলো আমাদের বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ, যেটা আমরা দেখি বিজনেস কার্ড সেইটা। তো এখানে আসার পর আমরা এখানে একটা অফসেট পাথ নিব। অফসেট পাথটা কি সেটা একটু পরে বলতেছি। জাস্ট আমরা এই যে ব্লিডের যে এরিয়াটা, এটা হলো আমাদের মেইন আর্টবোর্ড। মেইন আর্টবোর্ড না, ব্লিডের এরিয়া বরাবর আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নিব। এবার আমরা এখান থেকে স্টোকারটা নান করে দিই, আমাদের স্টোকারের প্রয়োজন নাই। অবজেক্টে আসবো, পাথে আসবো, অফসেট পাথে আসবো। আমরা এখান থেকে আমরা দিয়ে দিব মাইনাস পয়েন্ট -0.5। যদি ওকে দেই, আমাদের এই মিডলে একটা এরিয়া শো করবে। এইটা আসলে কোনো ডিজাইন না, এটা জাস্ট একটা আমাদের গাইডলাইন। নর্মালি আমরা সিলেকশন টুলে ক্লিক করে এখানে আসার পর আমরা এখান থেকে মেক গাইড দিয়ে দিব। তাহলে এইটার যদি আচ্ছা একটা মিনিট, এটা আমাদের গাইড হিসেবে শো করবে ব্লু কালার। আবার আমরা এখান থেকে আইসা এই যে গাইডে যেটা আছে আগে এটা আমরা একটু লক করে নেই Ctrl+2 দ্বারা। এই যে গাইড যেটা আছে সেটা ক্লিক করার পর এটাকে আমরা লক করে দিব। এবার আসে আমরা এই পয়েন্টের নিয়ে একটু কথা বলি যে এই দুটার কাজ কি জন্য করা হয়। তো এটা চাইলে আমরা একটু কমায় নিতে পারি, যে -1.25 দিতে পারি। তো এটা আমরা নিয়ে এই কারণে এখানে আমি একটা লাইনটা নিই, তাহলে একটু বুঝতে সুবিধা। এই যে এরিয়াটুকু দেখা যাচ্ছে, এই পুরোটা এরিয়া হলো আমাদের সেফ লাইন। আমরা যখন বিজনেস কার্ড বানাই, বানানোর পর যখন এটা আমরা প্রিন্টে পাঠাই, যখন মেশিন সেটা যখন কাট করে, তখন কাটটা পরে আসলে এক্স্যাক্টলি এটার বাইরেও পড়তে পারে, ভিতরেও পড়তে পারে। কারণ আমি যদি কোনোটা শেপ না, আমি যদি কোনোটা টেক্সট যদি এখানে লিখি, যদি এখানে যদি একজনের নাম থাকে, যদি লরেম থাকে, আর এটা কাট আউট পয়েন্ট যদি আর এর উপরে পড়ে, তাহলে তার নামটা কিন্তু তাহলে থাকবে না। তখন এই কার্ডটা আসলে কোথায় পড়ে সেটা ঠিক নাই। মেশিনে যখন পড়ে তখন এক্স্যাক্টলি এখানে আসলে পড়ে না। এই জন্য আমরা বাহিরের দিকে এবং ভিতরের দিকে একটা সেফ লাইন নিয়ে নিই। তো বাহিরের দিকে সেফ লাইন নিই আমরা ব্লিডের মাধ্যমে। আর ভিতরের দিকে যেটা হলো যে আমরা যখন ডিজাইন করব, ডিজাইনটা আমাদের মাঝে মধ্যে আমরা এটার বাইরেও রাখতে পারি, বাট এটার ভিতরে রাখতে হবে মেইন ডিজাইনটা। আর যে টেক্সট গুলো আমরা ইউজ করবো, আমাদের নাম, অ্যাড্রেস, সেগুলো যাতে আমাদের এই গাইডলাইনে যাতে ভিতরে থাকে। আর শেপ আমরা এখান থেকেও শুরু করতে পারি ডিজাইনটা, বাট এখান থেকেও করতে পারি। বাট মাস্ট বি আমাদের টেক্সট গুলো রাখতে হবে এই নীল মানে ব্লু বর্ডারের ভিতরে। আমি এই জিনিসটা আবার দেখাই। আমরা ফাইলে আসবো, নিউতে আসবো। আর নিতে আসার পর আমরা চাইলে এখানে আমরা ডকুমেন্টের নাম দিয়ে দিতে পারি, যেটা আমরা পূর্বে সেভের ক্ষেত্রে দেই। এখানে সাধারণত দেই না, দিতে চাইলেও দিতে পারেন। বিজনেস কার্ড উইডথটা দিব আমরা 3.5 আর হাইটটা দিব 2। আর্টবোর্ড আপনি চাইলে একটা আর্টবোর্ডও কাজ করতে পারেন, যদি ফ্রন্টে শুধুমাত্র যদি মানে বিজনেস কার্ড যদি শুধু ফ্রন্ট সাইডে যদি শুধু ডিজাইন থাকে সেটা। আর যদি দুইটা নিতে চান সেটা নিয়ে কাজ করতে পারেন। আর ব্রিডটা দিব আমরা 0.25। আমরা ক্রিয়েট দিব। আমরা এখান থেকে একটা শেপ নিব, শেপটা নিব আমাদের ব্রিড বরাবর। অথবা আমরা এখান থেকে এখান থেকেও নিতে পারি, এটা কোনো বাধ্যবাধকতা নাই। বাট আমাদের মেইন ভিতরে সেফ লাইনটা লাগবেই। এখানে আসার পর দেখেন, আমি যদি ড্রাগের মাধ্যমে যদি নিতে চাই,
আমার এই পয়েন্ট টু এই পয়েন্ট, সেটা ঠিক আছে, মাঝে মধ্যে এটা আমাদের হবে না, সাধারণত ওই যে মিলে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিলিট করে দিয়ে আমাদের স্কোয়ার রাউন্ড মানে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে জাস্ট মাউস দ্বারা ক্লিক করি, ক্লিক করার পর এখানে উইডথ আর হাইটটা আমরা দিয়ে দিতে পারি। এই বরাবর আমাদের শেপ চলে আসলো। এবার ড্রাগের মাধ্যমে আমরা বসাইতে পারি, বাট যদি তাও আমরা ড্রাগের মাধ্যমে যদি এক্স্যাক্টলি না বসাইতে পারি, আমরা কিন্তু অ্যালাইনমেন্টের মাধ্যমে বসাইতে পারি। উইন্ডোজ থেকে আমরা অ্যালাইন নিয়ে আসবো, এখান থেকে বসে মিডল টু মিডল দিলে আমাদের এটা অ্যালাইনে চলে আসবে, বাট আর্টবোর্ড দিয়ে রাখা লাগবে। আচ্ছা, মানে এক্স আচ্ছা, এখানে দুইটা আর্টবোর্ড, এই জন্য এটা আমাদের কাজ করবে না। যখন একটা নিবেন তখন কাজ করবে। সো এটা ড্রাগের মাধ্যমে নিয়ে আরেকটা উপরে জুম করে নেবেন, আর এটা আমি দেখাই দিব পরবর্তীতে। এখানে এক্সজেড শেপ আমি এলাইনের মাধ্যমে, আর এখানে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে যখন আমি একটা শেপ নিব, তখন আমি এটার মাধ্যমে এটা একদম এক্স্যাক্টলি ভাবে বসে নিতে পারবো। আর এটা যদি এভাবে না মিলে, যদি দেখবেন যে আপনার টানার মাধ্যমে হইতেছে না, তার কারণ হলো ভিউ থেকে যে স্ন্যাপ পিক্সেলটা দরকার নেই, সাধারণত এটা মিলে না, পিক্সেল আকারে নেয়, তখন আপনি পিক্সেলটা উঠাই দিবেন, তাহলে আপনি নিতে পারবেন। আমরা এখান থেকে অবজেক্টে আসবো, পাথে আসবো, অফসেট পাথ, এখান থেকে এটা আমরা কমাই দিতে পারি -1, তাহলে -0.125। যদি ভিতর অংশ নেন তাহলে -1 মানে -0.125 নিবেন, একটুকু নিলে আমাদের জন্য এনাফ। আচ্ছা, এখান থেকে আমাদের এটাকে আমরা মেক গাইড নিয়ে নিই, এটাকে আমরা লক করে দিই। এটা অটোমেটিক লক আকারে আছে, কারণ প্রথমে আমি লক করে রাখছি। আর গাইড যদি আনলক করতে চান, জাস্ট এই গাইডের উপর মাউস রেখা জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আনগাইড করতে পারবেন। এ হলো মোটামুটি আমাদের আর্টবোর্ডটা নেওয়া মানে কিভাবে আমরা নিব। এবার এটার উপর আমরা কাজ করব। আমাদের যে ডিজাইনটা আছে, আমরা যে প্রজেক্টটা দেখবো, যে প্রজেক্টটা আমরা সিলেক্ট করব, সেই প্রজেক্টটা নিয়ে আপনি জাস্ট এখানে পাশে রাখবেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর অবশ্যই এই পিকচারটা আপনারা যেটা করবেন, লক করে নেবেন। আমি যদি লক করে দিই Ctrl+2 দ্বারা, এইবার আপনারা এটা দেখার মাধ্যমে আপনারা এটা বানানোর ট্রাই করবেন। এখন এটা আমরা দুইভাবে কাজ করতে পারি, এক হলো শেপের মাধ্যমে নিতে পারি, আর হলো আমরা পেন টুলের মাধ্যমে আমরা বানায় নিতে পারি। যদি পেন টুলের মাধ্যমে নেই, তাহলে আমাদের এই পাশ থেকে স্যার শেপটা, ডিজাইনটা কিসের ভিতরে তৈরি করব? আপনারা যে কোনো কার্ড নেবেন, ছবি নিয়ে আপনারা ডিজাইন বানানো শুরু করবেন, কপি করার চেষ্টা করবেন। না স্যার, মানে কোথায় তৈরি করব, আর্টবোর্ডের ভিতরে নাকি প্লেটের বাইরে, প্লেটের ভিতরে? এটা অবশ্যই আপনারা এই যে আর্টবোর্ডের, সেই আর্টবোর্ডের মধ্যে করবেন, বাট চাইলে এখান থেকে বাইরে থেকে করতে পারেন। এই এই যে এরিয়াটা, রেড এরিয়াটা, এটা দেওয়া হয়েছে ডিজাইন যাতে এটার বাইরে না যায়, এটার ভিতরে যাতে থাকে। আপনি যখন এটা জমা দিবেন প্রিন্টের ক্ষেত্রে, তখন তারা এটা বুঝে নিবে এই রেড এরিয়াটা কি আর এই এরিয়াটা কি। তখন ওরা যদি মনে করে যে না, ওদের কার্ডের সাইজটা বা ওরা যখন প্রিন্ট করবে তখন একটু বড় হবে, তখন আপনার ডিজাইনটা ওরা একসাথে মানে গ্রুপ করে একটু বড় করে নিবে, দেন ওরা কাট করবে, সেটা এই বরাবর কাট পড়বে। ঠিক আছে, আমি একটু যে দাঁড়ান, একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করি। আমি এইভাবে রাখলাম, আর একটা টেক্সট নিলাম। তো আমাদের ডিজাইনটা যদি এই বরাবর থাকে, যদি ডিজাইনটা যদি একটু বাইরে নিয়ে আসতে পারি এই জায়গায়, তাহলে আমার পারফেক্টলি এই জায়গায় কাটটা পড়বে। তখন ওরা জাস্ট সম্পূর্ণ ডিজাইনটা আপনাকে গ্রুপ করে এটাকে একটু বড় করে নিবে, এভাবে একটু বড় করে নিবে, তখন ওর কাট আউট পয়েন্টটা এখানেই ওর পড়বে। আর এই এরিয়াটা দিছে এই কারণে, কারণ এটা যদি আমি বড়ও করি, দেখবেন এটা কিন্তু আমার ওই বাইরে যাইতে গেলে অনেক দূর পর্যন্ত জুম করা লাগবে, এতটুকু জুম ওরা কখনোই করে না। আর জুম যদি আমি করিও, এই আমার লেখাটা এই লাইন বরাবর চলে আসবে আমার কার্ডের বরাবর, তখন আমার এই লেখাটা কাট পড়বে না। এই জন্য লেখাগুলো আমরা এই ব্লু এরিয়ার ভিতরে লিখি,
আর ডিজাইনটা আমরা এর মধ্যেই করি, মাঝে মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় আমরা একটু বাড়াই নিতে পারি, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চেষ্টা করব এই এরিয়ার ভিতরে আমরা ডিজাইনটা করার জন্য, তার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ডিজাইন কপি করার জন্য আপনার ডিজাইন পাশে রাখবেন, ডিজাইন পাশে রেখে চিন্তা করবেন এই ডিজাইনটা কিভাবে করা যায়। কোনো সময় একটা নিয়মে ডিজাইন করবেন না, একাধিক নিয়মে ডিজাইন করার চেষ্টা করুন। তো পেন টুল দ্বারা মাস্ট বি ডিজাইন করার চেষ্টা করবেন, কারণ পেন টুলের কাজ সামনে বুঝতে পারবেন অনেক প্রয়োজন হবে আমাদের পেন টুলের কাজ। ডিজাইনের প্রিন্ট মেটেরিয়ালের প্রয়োজন হয় না অতটা, আমরা শেপ দিয়ে করে নিতে পারি। তারপর আপনারা করার চেষ্টা করবেন। আমি যদি একটু করা ট্রাই করি পেন টুল দ্বারা, এই পাশ থেকে যদি ডিজাইন নেওয়া শুরু করি বা এখানে যদি ডিজাইন নেওয়া শুরু করি, আমি যদি শিফট বাটন ক্লিক করি তাহলে আমাদের লাইনটা লাইনের মধ্যেই থাকবে। এখানে একটু রাউন্ড দেখা যাচ্ছে, তাই আমি একটু জুম করে নিই। জাস্ট এইভাবে করার পর এখানে একটা প্রবলেম হয়েছে, যখন আমি এটা নিচ্ছি একটু বাইরের দিকে চলে গেছে, এটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি? এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই যে ফিতা ধরে আমরা টানাটানি করার মাধ্যমে এটা ঠিক করে নিতে পারি। একটু জুম করে নিই, এভাবে আপনারা এটা ঠিক করে নিতে পারেন। সেটা একটু রাউন্ড প্রয়োজন যেহেতু। আচ্ছা, যদি এভাবেও রাখি তাও হয়, আমি এটা ধরে যদি টান দেই রাউন্ড হয়ে যাবে আমার। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে না পেন টুল দ্বারা আমরা করবো না, এটা আমি ডিলিট করে দিই, আমরা শেপ নিয়ে ট্রাই করি। আপনারা শেপ নিয়ে বেশি ট্রাই করবেন, সাথে পাশাপাশি সেকেন্ড টাইম যখন করবেন তখন পেন টুল দ্বারা করবেন। এটা আমরা কি শেপ নিতে পারি? আমরা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি এটার জন্য। রেক্টেঙ্গেল শেপটা নিলাম। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা এই পয়েন্টটাকে একটু সরায় নিতে পারি। এবার এই পয়েন্টটাকে আমরা একটু কাট করে দিব। এটা কিভাবে করব? আমরা বলছিলাম যে এখানে ক্লিক করার পর এখানে একটা রাউন্ড শো করবে, রাউন্ডটা যদি টান দিই এটা রাউন্ড হয়ে যাবে। কিন্তু এখানকার একটা প্রবলেম, যখনই আমরা এটা কাজ করতে চাই তখন আমাদের সবগুলো কর্নার পয়েন্ট কিন্তু রাউন্ড হয়ে যায়। আমাদের দরকার একটা পয়েন্ট রাউন্ড। আচ্ছা, আমাদের নিচের পার্টটা দেখেন একটু বেশি নিচে নেমে গেছে, এটা আমরা উপরে উঠাই দিই। একটা রাউন্ডের জন্য আমরা যেটা করব, এটা ক্লিক করার পর সেকেন্ডটায় আসবো, আসার পর আমরা এখান থেকে এটা ডাবল নিয়েছে, এই যে এখানে আসার পর আপনারা যখন এটা সিলেক্ট করবেন এই টুলটা দ্বারা তারপর অল্টার বাটন চাপ দিবেন, আপনাকে এই কর্নার পয়েন্টগুলো শো করবে। এখন আপনি যে কর্নার পয়েন্টটা টান দিবেন সেটাই একমাত্র রাউন্ড হবে। আহ, হ্যালো স্যার, হ্যাঁ, এসএলএম কে একটু জুম করেন। জুম না, এটা এই মানে অনলাইন কলের মাধ্যমে কাজ করতে গেলেই এই ইলাস্ট্রেটর সমস্যা করে, একটা টুলের কাজ আরেকটা করে। আচ্ছা, আপনারা আপাতত এইভাবে কাজ করেন। এটা দেখবেন যখন আপনার সেকেন্ডটা নিবেন, যখন অল্টার বাটন চাপ দিবেন তখন দেখবেন একটা মাত্র কাজ করবে। ঠিক আছে, আর এমনিতে হলো দুইটা কাজ করে, মানে যদি আমি না করি তাহলে দুইটাই কাজ করবে। আর অথবা আপনার পেন টুলের মধ্যে লাইনের মাধ্যমে একটা পয়েন্ট টান দিলে একটা পয়েন্টে আপনার সেটা রাউন্ড হবে। আমরা পরের শেপটা নেই, পরে আমরা এটা ঠিক করতেছি।
পরের শেপটা দেখেন, এই শেপটাই হলো পরের শেপটা। হ্যালো স্যার, স্যার হ্যাঁ, একটা বই আছে স্যার, আপনি জুম করেন দেখাই দিতে স্যার একটু। হুম, ওই ওই কোনা খালি অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করেন তাইলে হইব। ক্লিক করে দেন, হ্যাঁ। একটা মিনিট। এই যে নিচেরটা চলে আসছে, এটা এখন হইব ও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা প্রবলেম হইতেছে, দুইটা এখন একসাথে কাজ করতেছে। না, এটা সেটা আমরা পরে যাই। আজ আমরা শেপটা ক্রিয়েট স্যার করে আপনি নেই। তো স্মার্ট অবজেক্ট অফ করে রাখছেন। কোনটা, এটা? জি, মানে কাজ করছিলেন যে সময় আগে, ওই সময় তো স্মার্ট অবজেক্টটা অফ করছিলেন। অন করে দেখেন। ওহো, হুম হুম। আচ্ছা, কেউ একজন ট্রাই করে দেখেন তো এটা হয় নাকি। এটা আমারটা এখন দুইটা সেম কাজ করতেছে, দুইটা পয়েন্টে। যাই হোক, আমরা কি শেপটা নেই, পরে আমি এটা দেখতেছি। এখন সেকেন্ড যে শেপটা আছে আপনার, এখানে কিন্তু তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা হলো সেম শেপটা ওরা নিছে। তো আমি এটাকে একটু ছোট করে নিই, তাইলে মনে হয় বেটার হয়। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মের মাধ্যমে এটা কপি করে নেই, রিফ্লেক্টের মাধ্যমে। এটাকে আবার রিফ্লেক্ট করি। এবার এটার উপর জাস্ট টার্ম দ্বারা আমরা এটার উপর ওভারল্যাপ করি। আর কালার কিভাবে নিব, আমরা এই যে আইড্রপারের মাধ্যমে কালার গুলো নিব। এটার কালার এইটা, এটার কালার নিব আমরা আইড্রপারের মাধ্যমে গ্রিন। সেম এটাই আমরা আরেকটা নিব। আমরা একটু বেঁকে নিয়ে যাই। আচ্ছা, এটা কালার নিয়ে নিই। ওটা রাউন্ড নাই, এভাবে রাউন্ড করার পর যখন দেখবেন আপনার শেপটা এরকম চলে আসবে। তো এটা হলো আমাদের যে ফ্রন্টের পার্টটা। এবার আপনি এখানে নাম বসায় দেন, এই পাশে লোগো দিতে পারেন, এই যে ওরা এখানে লোগো দিছে। আর এই যে পার্ট, এই পার্টের ভিতরে এই ব্লু লাইনের নিচে যাবেন না, এই পার্টের ভিতরে আপনারা অ্যাড্রেস, ফোন নাম্বার আর ঠিকানাগুলো দিয়ে দিবেন। আর এই যে এটা হলো আমাদের ব্যাক পার্ট, ওরা ব্যাক পার্ট রাখছে এইটা। এটা জাস্ট দুইটা শেপ নিছে, এই উপরেটা নেয় নাই। এটা এটা যদি আমরা কপি করি, তিনটা শেপ একসাথে বসাই দিই। এই শেপটা আমরা বাদ দেই। আর এখানকার ভিতরে আমি মেন আর্টবোর্ডের শেপটা দিয়ে দিই। একে নিয়ে আমরা কালারটা দিয়ে দিই
এবার আপনি এখানে একটা ভিতরে আপনার লোগো আর টেক্সটটা বসায় দেন। এটা তো সেম, আমি আর্টবোর্ডের কালারটা দিয়ে নিই। ঠিক আছে, আমরা এরকম করে নিব মোটামুটি শেপ। তো সেম ভাবে আপনারা অন্য ডিজাইনও নিবেন এভাবে। এখান থেকে গ্রাফিক রিভার থেকে যে একটু চেষ্টা করেন ভালো ডিজাইন গুলো নেওয়ার জন্য। ভালো ডিজাইন কিভাবে নিবেন একটু দেখে নেই। সার্চ বক্সে আসবেন, এখান থেকে সার্চ সার্চ করার পর এখান থেকে এসে দিবেন টপ রেটেড সেলার যেগুলো আছে আর যেগুলো 4 স্টার পাওয়া, কারণ যেগুলো বেশি সেল হয়েছে সেগুলোই মানে 4 স্টার থাকে। এখান থেকে এই ডিজাইন গুলা করা ট্রাই করবেন। এখানে দেখেন এই ডিজাইনের কোনো শেপই নেই, জাস্ট দুইটা শেপ দেওয়া আছে নিচে। জাস্ট মানে রেক্টেঙ্গেল শেপ নিয়ে করতে পারেন বা লাইন টুলের মাধ্যমে নিতে পারেন। ওইটাকে এক্সপান্ড করে জাস্ট কাটবেন, কাটলে এটা হয়ে যাবে। এটা হলো পেন টুল দ্বারা করা। এই ডিজাইন গুলো একটু নেওয়ার চেষ্টা করবেন বেশি, যেগুলো পেন টুলের কাজ, তাহলে আপনাদের পেন টুলের হাতটা ক্লিয়ার হবে। আর এই টাইপের ডিজাইনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো হলো বিভিন্ন ছবি ইমেজ যের মাধ্যমে করতে হয়, যেহেতু আমরা ছবি কিভাবে অ্যাড করতে এখনো দেখি নাই, সো এটা প্রয়োজন নেই। আর এই টাইপের যে শেপের কালার গুলো আছে সেগুলো নিয়ে আপনারা করা ট্রাই করবেন। এই পর্যন্ত কারো কি বুঝতে কোনো সমস্যা আছে হলে একটু জানাবেন। না স্যার। আচ্ছা, এবার আমরা একটু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই শেপটা দেখছেন, এই শেপটা কিন্তু তেমন কিন্তু ক্রিটিক্যাল না, কমপ্লেক্স না। আর এটা এভাবে রেখে আপনার কাজ করতে পারেন। আর যখন কোনো শেপ মানে কার্ড বানাবেন, বানানোর পর ট্রাই করবেন আপনারা নিজে থেকে কিছু একটা জিনিস এড করে নেওয়া, মানে একদম কপি টু কপি করার চেয়ে বেটার হয় যদি নিজে থেকে কোনো একটা আইডিয়া বার করে যদি কোনো কিছু এড করে নিতে পারেন। যেমন আমি এটা একটু লক করে দিই, এটা অলরেডি আমাদের একটা শেপ হয়ে গেছে, ওটার মধ্যে সেম হয় না যেহেতু আমরা কার্ভটা দেই না। যদি কার্ভটা দেই তাও হয়। তারা CX6 চালাবেন তাদের ক্ষেত্রে যেটা হলো, এটাতে যেমন অটো সবগুলা নিয়ে নেয়, CX6 এ অটো ভাবে সেটা নেয় না। CX6 যারা ইউজ করবেন তাদের এই এই যে মানে পয়েন্ট গুলা শিফটের মাধ্যমে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। যখনই কোনো একটা পয়েন্ট অ্যাক্টিভ হবে তখন সেটা রাউন্ড আকারে শো করবে, এভাবে রাউন্ড আকারে শো করবে। দেন যে আপনি যদি কার্ভ করেন তাইলে সেটা কার্ভ আকারে আসবে, আদারওয়াইজ আসবে না। আর এই 19 হলে এটা অটো ভাবে চলে আসে সবগুলা। আর যদি সিঙ্গেল নিতে চান এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করে আপনাকে সিঙ্গেলটা নিতে হয়, যেখানে আমার দুইটা শেপের কাজ সেম ভাবেই কাজ করতেছে। আচ্ছা, এটা থাকুক। এখন বলি আপনারা যেটা করবেন, যে যখন ডিজাইন বানাবেন সেটা তো রাখবেন, সেই ডিজাইনটাকে আপনার গ্রুপ করার পর আপনি এটা কপি ভাবে রাখবেন সাইডে রেখা। দেন এটাকে একটু এডিট করার চেষ্টা করবেন। এখন এডিটের একটা সিস্টেম মানে শর্টকাট যদি আমরা টেকনিক বলি বা আইডিয়া যদি বলি, যে আমাদের যে যতগুলো শেপ আছে এখন পর্যন্ত সবগুলো শেপই হলো এই মানে এই দুইটা শেপের মাধ্যমেই, এই স্কোয়ার আর হলো রাউন্ডেড, মানে এক কথা কর্নার টাইপের অথবা রাউন্ডেড। তো কর্নার রাউন্ডেড জিনিসটা আমি একটু দেখাই আপনাদের, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। আমি যদি স্কোয়ার শেপ নেই, আমি এটা দ্বারা যদি এই কর্নার পয়েন্টে যদি টান দেই দেখবেন এটা কিন্তু রাউন্ড আকারে হয়ে যেতেছে। আবার এটাকে যদি এক্সাক্ট যদি আমি শেপ নিই রাউন্ড মানে সরি স্কোয়ার, এবার যদি আমি যদি এটা দ্বারা যদি টান দেই দেখবেন পুরো রাউন্ড হয়ে যেতেছে। তাইলে আমরা যেটা জিনিসটা মানে মেইনলি বুঝতে পারতেছি যে সকল ধরনের কর্নার পয়েন্ট গুলোকে রাউন্ড করা যায়, রাউন্ড গুলোকে কর্নার করা যায়। তো কর্নার আর রাউন্ডের মধ্যে শেপ গুলো দেখবেন একদম ডিফারেন্স। দেখেন এইটার মাধ্যমে এটা করতে পারি, আবার এইটার মাধ্যমে এটা করতে পারি, কিন্তু দেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা শেপটা সম্পূর্ণ ভিন্ন।
সো আপনারা যখন ক্রিয়েটিভ কোনো শেপ বানাবেন তখন এই স্কোয়ার গুলাকে বা কর্নার পয়েন্ট গুলো সবসময় রাউন্ড করে নেবেন, একটা দুইটা বা সবগুলাকে, আর রাউন্ড গুলাকে স্কোয়ার বানায় নেবেন। আমি সবগুলাকে রাউন্ড বানায় নেই। এটা কালারটা আমি একটু ডিপ দেই। এই যে দেখবেন আমার একটা নতুন একটা ডিজাইন রেডি হয়ে যাবে। এখন দেখেন ডিজাইনটা যদি আমি সেভ করি, যে নিচের পার্টটুকু একটা অংশ দেখা যাচ্ছে, এখানে একটা অংশ, সো এইগুলো রাখার প্রয়োজনে আমি ডিজাইনটাকে একটু জুম করে নিই। এটাকে একটু নামাই নিই। হ্যাঁ স্যার, আমার তো কার্ভ হইতাছে স্যার। একটার মাধ্যমে না, না না, এটা না, উপরেরটা ডিরেক্ট সিলেকশন। সিলেকশনের মাধ্যমে। হ্যাঁ, আপনার জাস্ট ওই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে ধর আপনি ওইটা আসবে, ওইটাতে টান দিলে খালি সিঙ্গেল পার্সন হইব, সবগুলো হইব না, যা আচ্ছা দেখলাম। একটু পরে দেখতেছি। আচ্ছা এখানে আসার পর যেটা করবেন, এখানে শেপ বিল্ডার টুলটা নেবেন, টুলটা আচ্ছা সিলেক্ট করে নিই। এইটার মাধ্যমে একটু কাটা ছিঁড়া করে ট্রাই করবেন যে কোনো নতুন শেপ বানানো যায় কিনা। এর অলরেডি একটা নতুন শেপ হয়েই গেছে। আচ্ছা এখানে প্রয়োজন নাই। আচ্ছা এইটা একটু মানে এই যে বাইরে যে আউটলাইনটা আছে, এটা চাইলে আমরা বাদ দিতে পারি। এটা বাদ দেওয়ার সিস্টেমটা হলো আমরা এখান থেকে এসে আমরা একটা একটা জাস্ট নর্মাল শেপ নিব, এটা কোনো কালার দিব না আমরা, সবগুলা কালার আমরা নান করে রাখি। সবগুলো একসাথে সিলেক্ট করেন, করার পরে শেপ বিল্ডার টুলটা নেন, নেওয়ার পর জাস্ট মাইনাস ফোন দ্বারা আউটলাইনটা কেটে নেন। তো এইটা হলো আমাদের আরেকটা শেপ হয়ে গেল। এটা এভাবে রাখতে পারেন। কারণ এই শেপটাকে আরো যদি ইউনিক করতে চান, যে আমাদের এই শেপটা নিচের দিকে না থেকে এটা আমাদের উপরের দিকে থাকুক, এটাকে আমি একটু রিফ্লেক্ট করে নেই। এটা আপনাকে এভাবে আপনি রাখতে পারেন। এখানে নাম ডিজাইন দিবেন, আর এখানের মধ্যে হাফ অংশের মধ্যে এটা একটু কাটলে মনে আরো ক্লিয়ার হবে। এর উপরে থাকুক। উপরে অংশে আপনি নাম রাখতে পারেন, নিচে অংশ অফিসের ঠিকানা রাখতে পারেন। এভাবে করে আপনি নতুন একটা শেপ ক্রিয়েট করার চেষ্টা করবেন। যত বেশি সময় দিবেন তত ভালো ভালো আপনার শেপ আইডিয়া আসবে মাথায় বেশি। আর যেটা বললাম যে স্কোয়ার গুলাকে রাউন্ড করে নেবেন, রাউন্ড গুলাকে স্কোয়ার করে নেবেন, তাহলে দেখবেন বেটার শেপ পাইতেছেন আপনি। তো এরকম করে আপনি এই যে গ্রাফিক রিভার থেকে আপনার পছন্দ মতো ডিজাইন নিয়ে আপনি নিজেরা নিজেরা সবাই বানানোর চেষ্টা করবেন। যদি দেখেন কোনো পার্ট আপনার হইতেছে না, তখন এইসব অবশ্যই দেখাবেন, আমি দেখাই দিব। যদি এই ডিজাইনটা আমরা নিতে চাই, দেখেন এটা শুধুমাত্র ট্রায়াঙ্গেলের মাধ্যমে নেওয়া, তিনটা ট্রায়াঙ্গেল, সরি দুইটা ট্রায়াঙ্গেল নিছে আর একটা রেক্টেঙ্গেল নিছে, নিয়ে এটা বানায় নিছে। আর এইটা যেটা আছে যে এই যে কার্ভটা, এই কার্ভটা সাধারণত একটা আর্টবোর্ডের কার্ভ, সরি আর্টবোর্ড বলি মানে ডিজাইনের কার্ভ। ডিজাইনে যে আমরা যে মেইন যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা রাখছি, সেইটা ওরা কার্ভ করে রাখছে, যার মাধ্যমে এরকম কার্ভ করে নিছে। পরে কাট আউটের মাধ্যমে বা এটা ওরা সেভ করছে এভাবে, ওরা যখন মানে ডিজাইন যখন প্রেজেন্টেশন করে তখন ওরা এভাবে রাখে নাই, সম্পূর্ণ ডিজাইনটাকে ওরা এরকম গ্রুপ করে নিছে, গ্রুপ করে ছোট করে নিছে, এভাবে ওরা রাখছে, যেটা আমাদের এখানে এভাবে শো করতেছে যে এটা আসলে কার্ভ। সেটা হলো প্রেজেন্টেশনের উপর এটা শো করে এরকম কার্ভ টাইপের। কিন্তু আর্টবোর্ড কোনো সময় এরকম আমরা কার্ভ করতে পারবো না, এটা আমাদের এরকমই রাখতে হবে। আর যখন এটা প্রিন্ট হবে, প্রিন্টের সময় ওই মেশিনই এটা এরকম কার্ভ করে নেয়। তো ঠিক আছে, এই ডিজাইনগুলো আপনারা চেষ্টা করবেন। আমি নেক্সট ক্লাস থেকে আরো ডিজাইন দেখাবো, আর আমি প্রত্যেকটা পার্টের উপর 10টা করে আমি ডিজাইন টিউটোরিয়াল দিয়ে দিব, বিজনেস কার্ডের উপর 10টা। আপনারা আমার টিউটোরিয়াল দেখেও ডিজাইনগুলো কপি করতে পারবেন, আর নিজে থেকে করার চেষ্টা করলে করতে পারবেন। তো আমি যেগুলো দিব ওগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, আর যারা নিজে থেকে পারবেন তাদের আরো ভালো। এখন আমরা একটু মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা করি। আমরা সর্বপ্রথম যে মার্কেটটা দেখবো সেটা হলো ফাইবার। তো ফাইবার এটা আসছে 5 থেকে ফাইবার। তো ফাইবারের সর্বনিম্ন অর্ডার দেয়া যায় আপনার $5। কোনো ক্লায়েন্ট $5 নিচে কোনো অর্ডার দিতে পারবে না, তাকে অবশ্যই শুরু করতে হবে $5। আর সর্বোচ্চ দেওয়া যায় $1500, এখন আরো এড করছে। তো এই রেঞ্জের মধ্যে ওদের কাজগুলো হয়ে থাকে ফাইবারে।
মার্কেট প্লেসে। আর মার্কেট প্লেসের কাজের সিস্টেম হলো যে অর্ডার দিবে তাকে $1 চার্জ বেশি দিতে হবে, মানে যে $5 কাজ করাবে সেই ক্লায়েন্টকে $6 ওদের এখানে পে করতে হবে। তো এটা হলো ট্রাস্টেড এই কারণে, যখন কোনো ক্লায়েন্ট কোনো অর্ডার দিবে কোনো সেলারকে, তখন তাকে আগে পে করে দিতে হবে এই ফাইবারের মার্কেট প্লেসকে। তারপরে সে আপনাকে অর্ডারটা দিবে, আপনি অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করবেন, রিসিভ করবেন, করার পর আপনি যখন কাজটা করবেন মার্কেট প্লেস আপনাকে টাকাটা দিয়ে দিবে। তখন সেই ক্লায়েন্ট চাইলেও সেই টাকাটা সে ব্যাক নিতে পারবে না। তো এই জন্য এটা খুবই ট্রাস্টেড। আমাদের এখানে ক্লায়েন্টের সাথে আমাদের টাকার লেনদেন নেই, টাকার লেনদেন হলো ফাইবারের মার্কেট প্লেসের সাথে। আর আমরা যখন কোনো কাজ করব ফাইবার আমাদের থেকে 20% চার্জ কাটবে। তার মানে আমরা $5 কাজ করলে $4 পাবো, $10 কাজ করলে আমরা $8 পাবো। এই হলো ফাইবারের পেমেন্ট সিস্টেম। আর যখন আমরা উইথড্র করবো, উইথড্র করতে পারি আমরা দুইটা মাধ্যমে, পেপাল আর পায়োনিয়ারের মাধ্যমে। পেপাল যেহেতু বাংলাদেশে আপনার মানে অ্যাকাউন্ট খোলা যায় না, আমাদের পায়োনিয়ারের মাধ্যমে আমাদের করতে হয় না, আমরা পায়োনিয়ারের মাধ্যমে আমরা এখানে অ্যাক্টিভ করে নিব। আর ফাইবারে কাজ করতে গেলে অবশ্যই এনআইডি কার্ড লাগবে। যার এনআইডি কার্ড তার নামে অ্যাকাউন্টটা খোলা লাগবে। আর ফাইবার একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার নামে রাখতে পারেন। এই হলো ইউজার নেম। এখানে যেমন দেওয়া আছে লোগো ফ্লো, কিন্তু তার অ্যাকাউন্টে তার একটা নিজস্ব নাম আছে, সেই অ্যাকাউন্টের নাম আর এনআইডি কার্ডের নাম অবশ্যই ম্যাচ করবে। আর এনআইডি কার্ডের ছবির সাথে এই ফাইবারের যে ছবিটা এটা ম্যাচ করবে। যদি ম্যাচ না করে তাহলে আপনার টাকাটা তারা দিবে না। তো এখানে কিছু কিছু গিগ বা অ্যাকাউন্ট পাবেন যে এখানে ছবি নাই, ওনার ছবি আছে ওনার ছবি নাই, এগুলো হলো আগের অ্যাকাউন্ট। যারা আগে অ্যাকাউন্ট করছে তারা যদি ছবির বদলে, পিকচারের বদলে অন্য কিছু দিয়ে রাখে, আইকন বা অন্য কোনো ইমেজ, তাহলে কোনো সমস্যা নাই। বাট যারা নতুন সেলার এখানে অ্যাড হবে তাদেরকে বাধ্যতামূলক তাদের ছবি ইউজ করা লাগবে। আর ছবিটা তারই ইউজ করা লাগবে যার এনআইডি কার্ড আপনি এখানে সাবমিট করবেন। তো আপনারা যদি কারো এনআইডি কার্ড না থাকে, ফ্যামিলি কারো যে কোনো এনআইডি কার্ড ইউজ করে আপনি এখানে কাজ করতে পারবেন। আর পাইনের অ্যাকাউন্টে কিভাবে খুলতে হয় সেটা আমরা মার্কেট প্লেসে যখন আমরা শুরু করবো, মানে এন্ট্রি নিব, তখনই আমরা দেখাই দিব যে পাইনের কিভাবে অ্যাকাউন্ট করবেন, পাইনারে কিভাবে আপনার টাকাটা রিসিভ করবেন। তো আমরা একটু ফাইবারে একটু আসি, ফাইবার নিয়ে আলোচনা করি। ফাইবারে জাস্ট নর্মালি ফাইবার লেখার পরে আপনারা এখান থেকে ওয়েবসাইটে লগ ইন করবেন, মানে ওয়েবসাইটে এন্ট্রি নেবেন। নেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো ইন্টারফেসের যদি নিচে আসেন, সেখানে আপনি কি কি মানে গিগ গুলো ওপেন করছেন রিসেন্টলি সেগুলো শো করবে। আর এখানে আসার পরে ওরা আপনাকে ওদের সার্ভিসের ব্যাপারে বলবে। ওরা 5টা সার্ভিস ওদের পপুলার বেশি, এটা হলো সেই 5টা সার্ভিস: লোগো, ওয়ার্ডপ্রেস, ভয়েস, ভিডিও এক্সপ্লেনার আর হলো সোশ্যাল মিডিয়া। তো আমরা যারা ডিজাইনার আছি আমাদের জন্য মানে এখানকার বেশি কাজ করাটা মানে বেনিফিট এই কারণে, কারণ এখানকার ওদের পপুলারের মধ্যে 5টার মধ্যে 2টা হলো আমাদের কাজ, লোগো আর সোশ্যাল মিডিয়া। এছাড়া ওদের আরো আছে সার্ভিস, পরবর্তীতে পার্টে পাবেন। সেই পার্টের মধ্যেও দেখবেন যে পরের লাইনেও আপনার এখানে ইলাস্ট্রেশন আছে, যেটা আমাদের ডিজাইনের পার্ট, বুক কভার আমাদের ডিজাইনের পার্ট। তো মোটামুটি এই 10টা হলো ওদের পপুলার। প্রথমে এই 5টা ওরা শো করবে, এই 5টা কাজ বেশি চলে। তো এর নিচে এসে আপনি এখান থেকে ওদের ব্যাপারে একটু জানতে পারবেন, এখানে গ্রাফিক্সে কি কি কাজ করা হয়, ডিজিটালে কি কাজ করা হয়, এই ব্যাপারে আপনারা জানতে পারবেন। তো আমাদের এখানকার তেমন কোনো কাজ নাই, জানার কোনো তেমন প্রয়োজন আমি দেখি না। আমরা চলে যাব উপরে। এখানকার আসার মধ্যে ওদের এখানে পপুলার দেওয়া আছে, মানে যেই অর্ডার গুলা সেলাররা বেশি নেয় এখান থেকে, মানে সার্ভিস বেশি নেয়। তো এখানকার ভিতরে এইটা মানে 1 মাস পূর্বে এটা ছিল না, এটা হলো প্রত্যেক মান্থলি এটা চেঞ্জ হয়। তো এখানে হলো পপুলার যে কাজগুলো এখন চলতেছে ট্রেন্ড হিসাবে: ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো আর ড্রপ শিপিং। তো ওয়ার্ডপ্রেসটা হলো আমাদের ওয়েবের ক্ষেত্রে, আর ড্রপ শিপিংটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আর গ্রাফিক্স এর জন্য 2টা সেক্টরের কাজ সব থেকে বেশি চলতেছে, লোগো এন্ড ওয়েব এন্ড মোবাইল। সো এখানকেও আমাদের স্যার কথা বেজে যাচ্ছে। ডিজাইনার। আচ্ছা, সবার কি সমস্যা নাকি একজনের সমস্যা হইতেছে? না ভাই, আমার ঠিক আজকে আছে, আমার একটু ঠিক আছে। সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু দেখে নেই নেটের স্পিড।
আমার তো মনে হয় না নেটে প্রবলেম হইতেছে। আপনাদেরটা মনে হয় একটু স্লো চলতেছে, আমারটা 11 FPS পর্যন্ত চলতেছে। না ভাই এখন ঠিক আছে। আচ্ছা, এখানে যে পপুলার সেক্টর, এখানেও আমাদের ডিজাইন সেক্টরে কাজ বেশি। সো আমরা এখান থেকে একটা আর্নিং ভালো করতে পারবো, কারণ এখানে দুইটা সেক্টরই আমাদের। তো আমরা আরো কি সেক্টরে কাজ করতে পারি সেটা জানার জন্য আমরা এখানে সার্চ করতে পারি, অথবা যে কোনো একটা পার্টে আমরা ক্লিক করার পর আমরা এখানে গ্রাফিক্স এন্ড ডিজাইনে ক্লিক করব, জাস্ট মাউসটা রাখবো, আপনাকে এরকম একটা মেনু শো করবে। সো হলো আমাদের ডিজাইন সেকশন, আমরা কোন কোন ডিজাইনে কাজ করতে পারি। সো এখানে ডিজাইন সেকশনে কোনো অভাব নাই, কিন্তু আপনার কাজের মধ্যে রেস্ট্রিকশন থাকবে। আপনি যে কোনো 7টা ক্যাটাগরিতে কাজ করতে পারবেন প্রাথমিক অবস্থায়, লেভেল 2 হলে 14টা, আর যদি টপ রেটের সেলার হন তাহলে 20টা। তো আমরা এখান থেকে বিজনেস কার্ড নিয়েও আমরা সাধারণত কাজ করব না, আমরা স্টেশনারি নিয়ে কাজ করব, যেখানে বিজনেস কার্ড থাকবে, সাথে সিভি থাকবে, সাথে আরো কিছু মানে বিজনেসের ক্ষেত্রে যে জিনিসগুলো ছোটখাটো জিনিস প্রয়োজন হয়, পিন মেটেরিয়াল, সবগুলো নিয়ে আমরা এখানে কাজ করব এই পয়েন্টে আসার পর। আর এখান থেকে আমরা ফ্লায়ারে কাজ করব, বুশারে কাজ করব, এখানে আমরা টি শার্টে কাজ করব। তো আমরা এখান থেকে 7টা ভাগ আমরা করে নিব, কোন 7টা আমরা কাজ করে নিব। আর সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সোশ্যাল মিডিয়া থাকবে, কারণ সোশ্যাল মিডিয়া যেহেতু বেশি চলতেছে এখানে আমরা দেখলাম পপুলারে। আর ওয়েব এন্ড মোবাইল, ওয়েব এন্ড মোবাইলটা হলো ইউআই ইউএক্স এর ক্ষেত্রে, যেহেতু আমরা ইউআই ইউএক্স এ আমাদের এই কোর্স আউটলাইনে নাই, এটা হলো মানে খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ জানা থাকলে এটা করা যায়। আমরা এটা না করলেও আমরা এখানে ওয়েব ব্যানারে কাজ করব, এখানেও আমরা খুব ভালো পরিমাণে আমরা অর্ডার পাবো। তো আপনারা যে কাজটা করবেন, এখানে আসবেন, যেহেতু আমি বিজনেস কার্ড দেখাইছি, আপনারা এখানে সার্ভিসে আইসা বিজনেস কার্ড লেখা সার্চ দিবেন। প্রথমে আসবেন বিজনেস কার্ড সার্চ দিবেন, যে গিগ গুলো আছে এগুলোকে বলা হয় গিগ। এই যে নামের উপর যদি আপনারা ক্লিক করেন, তাহলে তার অ্যাকাউন্টটা এখানে শো করবে। যেমন তার অ্যাকাউন্টে সে একটা গিগই রাখছে, সে হলো পাকিস্তানি বায়ার, সে টপ রেটেড সেলার, সে এখানে 1K+ রিভিউ পাইছে। তার গিগ আগেও ছিল, সেই গিগ রিমুভ করে দিছে, এটা ওর এখানে বোঝা যাচ্ছে, কারণ ও শুধু একটা কাজ করে না, কিন্তু এখানে একটা গিগ দিয়ে রাখছে। তো কেউ চাইলে তাদের গিগ মাঝে মধ্যে সে ডিলিট করে ফেলায়। তো যাই হোক, এখানে আসার পর সেই সেলারের অন্য গিগ আছে কিনা দেখবেন, ওর অ্যাকাউন্টটা দেখবেন। অ্যাকাউন্টে তেমন দেখার কিছু নাই, আপনি গিগের মধ্যে চলে যাবেন, গিগটা একটু দেখবেন সে গিগটা কিভাবে সাজাইছে। গিগের সর্বপ্রথম থাকে টাইটেল, টাইটেলটা একটু ফলো করবেন, সেখানে কি লেখছে। কারণ যদি বিজনেস কার্ড বানাই, বিজনেস কার্ড এইটা হলো মেইন কিওয়ার্ড। এটার পাশাপাশি আমরা আর কি কি ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্ট রেডি, মানে প্রিন্টের জন্য সে রেডি করে দিবে। তো তার এই যে সে যেহেতু মানে টপ রেটেড সেলার, তার যে সে মানে প্রেজেন্টেশনটা সর্বপ্রথম সে দিছে এমনি ক্লায়েন্টকে দেখানোর জন্য, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনের মধ্যে কোনো ডিজাইনই কিন্তু সাধারণত নাই, একদম সিম্পল ডিজাইন করছে। নাম ঠিকানা এক পাশে দিছে, একটা ইমেজ দিছে, আর জাস্ট এখানে রেক্টেঙ্গেল টুল দিছে, একটা লাইন টুল দ্বারা টাইনা দিছে। সো মার্কেট প্লেসে কাজ করার জন্য বা গ্রাফিক্সে আপনার ভালো আর্নের জন্য যে ভালো ডিজাইনার হওয়া লাগবে এমন কোনো মানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার ভালো ডিজাইন হইতেই হবে। কারণ সে যেহেতু টপ রেটেড সেলার, আর তার গিগ যদি আমরা দেখি, সে মানে সে সর্বনিম্নে কাজ করে $15, তার বেসিক প্যাকেজ নিতে চাই, স্ট্যান্ডার্ড নিতে গেলে $30, প্রিমিয়াম নিতে গেলে $45। সে যেহেতু 1588টা সে রিভিউ পাইছে, সে অবশ্যই কাজ করছে আপনার 3000-এর উপর। তার কারণ হইলো, টপ রেটেড সেলার হইতে গেলে আপনাকে 1.5 বছর ওয়েট করা লাগে, আর আপনার এখানে মিনিমাম $2000 ইনকাম করতে হয়। সো সে তার গিগ ডিলিট করছে, এটা আপনারা যখন ফাইবার নিয়ে কাটাকাটি করবেন তখন বুঝবেন যে অনেক কিছু মানে থাকে যে ওরা হাইড করে রাখে। তো 1588 যদি সে যদি রিভিউ পায়, আমি ধরে নিলাম সে 1588 সে কাজ পাইছে, তাহলে জাস্ট বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি, সে যদি সর্বনিম্নে বেসিকে যদি সে যদি কাজ করে থাকে $15 করে, তাহলে এখন পর্যন্ত সে ইনকাম করছে আপনার $23,000। তো সব ক্লায়েন্ট আপনাকে বেসিকে কাজ দিবে না, কারণ বেসিকে অনেক কিছু আসলে হাইড করা থাকে, মানে ডিজাইন করার পর ক্লায়েন্টকে দেওয়া হয় না। যেমন ও দিছে লেআউট দিবে একটা, মানে সে একটা ডিজাইন করে দিবে, একটা পার্সনের ডিটেলস দিয়ে দিবে। আর ডিপিআইটা আমরা পরে আমরা দেখবো ডিপিআইটা কি। সে এখানে জেপিজি আর পিডিএফ ফাইলটা দিবে, আমরা 4টা সেভ দেখছিলাম, সে 4টা সেভের মধ্যে শুধু জেপিজি আর পিডিএফ ফাইলটা সে ক্লায়েন্টকে দিবে। আর কোনো ক্লায়েন্ট যদি জেপিজি ফাইলটা নেয়,
সে কিন্তু সে এটা প্রিন্ট করতে পারবে না, তার প্রিন্ট করতে প্রবলেম হবে। তার জন্য প্রিন্টের জন্য সব থেকে বেটার হয় সে যদি এরকম যদি ওয়ার্কিং ফাইলটা সে পায়, তাহলে সে এখান থেকে সেটা বড় ছোট করে নিতে পারবে, তার পছন্দ মতো শেপ চেঞ্জ করে ও প্রিন্ট করতে পারবে। কিন্তু যদি ইমেজ হয় সে সেটাকে জুম করতে পারবে না, কারণ সেটা ফাইটে যাবে। তো যদি কেউ ইমেজ নেয় সে আবার ইলাস্ট্রেটরে আসে, আসার পর আর্টবোর্ড অনুসারে সাইজটা বসায়, দেন যে প্রিন্ট দেয়। সো এটা জাস্ট একটা মার্কেটিং, জাস্ট $15 দিছে, কিন্তু এটা কেউ নিবে না। মিনিমাম হলেও সবাই আপনার এখান থেকে স্ট্যান্ডার্ডটা নিবে, তবে প্রিমিয়াম নিবে। প্রিমিয়াম ও সোর্স ফাইলটা দিয়ে দিছে, ও স্ট্যান্ডার্ডেরও ও দেয় নাই। বাট কেউ যদি চায় বেসিকের মাধ্যমে সে ও সোর্স ফাইলটাও নিবে, তখন তাকে এক্সট্রা সে চার্জ পে করে নিবে তাকে। তো সামান্য জাস্ট সিম্পল কয়েকটা ডিজাইন যদি দেখেন ও যে কাজগুলো করছে, এখানে 5টা কাজ আপনাকে প্রেজেন্টেশন আকারে শো করতে হবে গিগের উপর। আর 5টা কাজের পর যেগুলো থাকে এগুলো হলো ক্লায়েন্টের কাজ, শো করা থাকে অ্যাকাউন্টে। এই কাজটা ও করছে প্রেজেন্টেশন নরমালি, এটাও প্রেজেন্টেশন, এটাও প্রেজেন্টেশন। এইটা হলো ক্লায়েন্টের কাজ। যখন আমরা ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের রিভিউটা নিচে থাকে। এখানে এইগুলো আমি একটু দেখাবো যে গোল্ডেন আপনার কালার কিভাবে নিবেন। জাস্ট গোল্ডেন কালার নিচ্ছে। আর এই যে মানে যেটা দেখতে পারতেছেন আইকন টাইপের, এটা আসলে ও বানায় নাই, কারণ ও যদি বিজনেস কার্ডের কাজ করে, এটা হলো ওই কোম্পানির লোগো, কোম্পানির লোগো তাকে দিছে। সেই লোগোটাকে কি করছে, একটু মানে রিফ্লেক্ট করে একটু জুম করছে, জুম করে অপাসিটিটা কমাই দিছে, তার উপর জাস্ট ব্ল্যাক একটা শেড নিছে। এইগুলো তার মোটামুটি, আর এই টেক্সট গুলো জাস্ট এড করে নিছে, জাস্ট টেক্সট গুলা। এগুলো মোটামুটি তার কাজ এখানেই শেষ। তো এইটার জন্য এই যে সে এখানে বলে দিছে যে সে 35 মিনিটের মধ্যে করছে, তো এটার জন্য সে মিনিমাম হলো তাকে $15 তাকে পে করা লাগছে। পরবর্তী ডিজাইন, এটাও তেমন, এটা তো কোনো ডিজাইনই না, জাস্ট জাস্ট এড করে সে তার মতো করে জাস্ট এগুলো এড করে নিছে। আর কিওয়ার্ড কোডটা আমরা ওয়েবসাইটের মধ্যে বানায় নিতে পারি, এটা আমরা দেখব। আর এই যে দেখেন প্রেজেন্টেশন দেখতেছেন, এটা হলো একটা পেইড প্রেজেন্টেশন। সব এই দুইটাতেও সেম জিনিসই ইউজ করছে। পরেরটা ক্ষেত্রে আসি, এখানেও স্যার সেম। এখন লাস্টে যেটা দেখাইছেন স্যার, এটাতে স্যার যেটা নরমালি ছিল, কিন্তু এটাতে কিন্তু হ্যাঁ, এটা নরমালি, এটা হলো ডিউরেশন অনেক ক্লায়েন্ট, দেখাচ্ছে প্রায় 21 ঘন্টা, মানে জাস্ট এটা নরমালি হইলো স্যার 21 ঘন্টা লাগাইছে এটার জন্য। এটা হ্যাঁ অনেক কাছে সাবমিট করে ইচ্ছা করে একটু লেট করে, মানে ডিজাইন সে করছে ফাস্ট, সাবমিট করছে ও লেট করে। এটা হলো সাবমিশনের টাইম আমাদের শো করবে এখানে। এটার কিছু কারণ আছে। এটা যখন আমরা গিগ যখন ক্রিয়েট করবো তখন দেখাবো। কিছু ক্লায়েন্ট আছে যে আমি, আমাকে যদি $15 কাজ দেয়, আমি যদি কাজটা করি, সে আমাকে বলে তুমি রিডিজাইন করো আবার। তখন রিডিজাইন করতে গেলে যেটা দেখা যায় যে সে বারবার রিভিউ দিবে। আর আমি যদি লেট করে একটা যদি একটু মানে ওকে যদি সাবমিট করি, আর ফাইবারের একটা টাইমার থাকবে, আপনি যখন গিগে যখন আপনি গিগ খুলবেন, যখন কোনো অর্ডার আসবে, একটা টাইমার শো করবে আপনার গিগের উপর, যে এই এত ঘন্টা পর আপনার কাজটা শেষ করতে হবে, 24 ঘন্টা পর। তো এটা হলো জাস্ট একদিনের কাজ, মানে ওয়ান ডে এর মধ্যে। তো 24 ঘন্টা যখন টাইমারটা স্টার্ট হবে, যখন 24 ঘন্টা পর এটা মানে সাবমিট করবে, তখন সেই ক্লায়েন্ট যদি চায় 24 ঘন্টার পর তাকে আবার অর্ডারটা রিপ্লেসমেন্ট করবে, তাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। আর 24 ঘন্টার মধ্যে যদি সে দিয়ে দেয়, তাহলে তাকে সে আবার চাইলে কাজ করে নিতে পারে। তো এখানে কিছু ট্রিক্স আছে, এগুলো আমরা পরবর্তী দেখবো। প্রেজেন্টেশন সবগুলো একটাই প্রেজেন্টেশনের মধ্যে ওরা করতেছে, আর ডিজাইন তেমন কিছু না, সিম্পল ডিজাইন, জাস্ট আইকনটাই বারবার রিপিট করছে, একটা কালার বসাই দিছে। তো ফাইবারের জন্য আপনাকে তেমন কোনো কোনো প্রেশার হবে না, আপনার আপনার নর্মাল ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন ফাইবারে। এখানে আর্নিংটা খুব সোজা। আর বললাম তো, ওরা যেহেতু মাঝে 20% কাটে, এটা একটু কষ্টদায়ক ব্যাপার যে ওরা 20% চার্জ কাটে নেয়, কিন্তু এখানে আমাদের তেমন কোনো পেইন হয় না ডিজাইন করতে বিজনেস কার্ডের ক্ষেত্রে। তো ওনারটা আমরা বাদ দিই, আমরা আরেকটা ডিজাইনারের কাজ দেখি। একটা ফ্লায়ারে যাই। ফ্লায়ারের কাজগুলো আমরা বেশি করে, ফ্লায়ারের কাজে রেট একটু বেশি থাকে। ফ্লায়ারের কাজে এটা মাথায় রাখবে যে এই বেসিকে সাধারণত কাজ হয় না। ফ্লায়ার বেশিরভাগ সবাই প্যাকেজ কিনে আপনার স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম, কারণ বেসিকে সে প্রিন্ট রেডি দিবে না। সবাই আমরা স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এসে প্রিন্ট রেডি দেই, সোর্স ফাইলটা এখানে দিয়ে দিই। আর যদি প্রিমিয়াম দেই, তাহলে এটা হলো আমরা ফটো, কারো যদি কোনো ফটো যদি বলে আপনি এডিট করে আপনি ফ্লায়ার বানাবেন, তখন আমরা ফটো এডিটও করি, পাশাপাশি আমরা ফ্লায়ারও বানাই, তো সেটা চার্জও সেটা বেশি থাকে। আর এখানে যে প্রাইস রেঞ্জ যে এটাই যে সাধারণত থাকে সেটাও না।
কোনো ক্লায়েন্ট চাইলে কাস্টম আপনাকে অর্ডার দিতে পারে। তো সাধারণত আমরা কাস্টম অর্ডারটা নেয়ারই ট্রাই করি। যেমন আমি সর্বপ্রথম যে অর্ডারে কাজ করি সেটা ছিল $5 কাজ। সেকেন্ড যে অর্ডারটা আমাকে দেওয়া হয়, আমি তখন ওয়েব ব্যানারে কাজ করতাম। তখন ওয়েব ব্যানার ছিল তার একটা, তার সে আসছিল আমাকে $10 দিবে। তখন তাকে আমি বলছিলাম তুমি ওয়েব ব্যানার যদি একটা নো তাহলে তুমি তেমন কাজ করতে পারবে না, তুমি যদি 4 সাইজের ওয়েব ব্যানার নো তাহলে তুমি ওয়েবসাইটে কিন্তু তোমার জন্য সুইটেবল বেশি হবে। এই কনভারসেশনের মাধ্যমে আমি তাকে $10 কাজ আমি তাকে $80 নিয়ে যাই। তো আমার প্যাকেজের ভিতরে $80 ছিলই না, 3টা প্যাকেজের মধ্যে আমি কাস্টম অর্ডারের মাধ্যমে তাকে $80 নিয়ে যাই। তো এখানকার ডিজাইনার হলো যে আপনার ডাইরেক্ট যদি কেউ অর্ডার দেয় তাহলে এই রেটে তাকে অর্ডার দিতে হবে, এখানে কন্টিনিউ দিলেই তাকে চার্জ পে করে নিতে হবে। আর কাস্টম অর্ডার হলো আপনাকে চেক বক্সের মাধ্যমে কাস্টম অর্ডার দেওয়া যায়, তো চেক বক্সের মাধ্যমে ওরা আসলে রেট গুলো বাড়ায় নেয়। তো তার কাজ যদি আমি দেখি, তার আমি যদি অ্যাকাউন্টে যাই, সেও টপ রেটের সেলার এখানকার। তার গিগ আছে তিনটা গিগের মধ্যে সে কাজ করতেছে, ক্যাটালগ, বুশিয়ার আর ফ্লায়ার। তো ওর আরো গিগ ছিল কারণ ও মাত্র 7টা অর্ডার এখানে পাইছে, মানে রিভিউ পাইছে, এটা আসলে হয় না। ও যেহেতু 16 সাল থেকে কাজ করতেছে, এখানে হলো মাঝে মধ্যে যখন দেখি যে আমরা কোনো ক্যাটাগরিতে আমাদের কাজ আর আসতেছে না, কারণ প্রতিনিয়ত মানে প্রত্যেক ইয়ারই দেখা যায় যে আমাদের ডিজাইনের সেকশন গুলো চেঞ্জ হয়। যখন কোনো ডিজাইনের সেকশন আমাদের চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যায় যে আমাদের প্রিভিয়াস ডিজাইন গুলো আসলে মানুষ প্রিন্ট করতে চায় না। যেমন এখন চলতেছে আপনার বুশিয়ারটা বেশি, তো সামনের দিকে ফ্লায়ারটা থাকবে না। তো তখন মানে সেলাররা কি করে তাদের গিগটা ডিলিট করে দেয়, অথবা কোনো সেলার দেখলো যে তার সাপোজ সে লোগো একটা গিগ খুললো আর ফ্লায়ারে গিগ করো, তার লোগোর গিগে কোনো অর্ডার আসতেছে না বা লোগোর গিগে রিভিউ আসছে খারাপ, নেগেটিভ, তখন সে গিগটা সে ফালায় দেয়, ডিলিট করে ফেলায়, নতুন গিগ এড করে। তো সেও যদি টপ রেটের সেলার, তারও যদি দেখি এখানকে সে 1K বেশি সে রিভিউ পাইছে, তারও যদি আপনি এটাকে যদি কাউন্ট করেন আপনার যদি স্ট্যান্ডার্ড দ্বারা, তাহলে বুঝতে পারছি এখন পর্যন্ত একটা গিগ দ্বারা সে কি পরিমাণ সে আর্ন করছে এখন পর্যন্ত। তো ফাইবার হলো আমাদের আর্নিং এর জন্য বেস্ট একটা সাইট যেখানে আমরা খুব সহজে আর্ন করতে পারি। তবে এখানকার কিছু রেস্ট্রিকশন আছে, মানে রেস্ট্রিকশন প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমি এখানে আসার পর যদি আমি লোগোতে যদি যাই, তাহলে লোগোতে দেখেন এখন পর্যন্ত সার্ভিস দিতেছে কারা, এখন পর্যন্ত আপনার 11,392 জন আপনার আপনার মানে সেলার এখানে সার্ভিস দিতেছে লোগোর উপর। কারণ আপনি যদি কোনো গিগ খোলেন আপনার গিগটা থাকবে 11,393 নাম্বার। তো যখন কোনো বায়ার আসবে সে এখানে আসার পর সে জাস্ট নিচের দিকে স্ক্রল করবে, সে এর বেশি আর সে নিচের দিকে নামবে না। যদি নামেও সে সর্বোচ্চ গেলে সে এই পর্যন্ত সে আসবে। কোনো কোনো ক্লায়েন্ট আছে যে সেকেন্ড পেজে যায়, থার্ড পেজে আসে, ফোর্থ পেজে আসে, কিন্তু এর বেশি কোনো ক্লায়েন্ট আসলে আসে না। তো লোগোর ক্ষেত্রে মাঝে মধ্যে 5 নাম্বার পেজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আসে, কিন্তু তাও আসে না, কারণ তার যেটা দরকার, কারণ এই ক্লায়েন্টও মানে সেলারও $10 সেল করতেছে, প্রথম পেজে যে আছে সেও দেখবেন যে $10 কাজ করতেছে, ঠিক আছে। যেহেতু সে প্রথম পেজে আছে, তার রিভিউ ভালো, সে সেকেন্ড পেজ বা থার্ড পেজে যাবে না, সে এখান থেকে সে অর্ডারটা দিয়ে দিবে। তো এই হলো প্রবলেম, যে আমরা যখন ঢুকবো আমাদের র্যাঙ্কটা আমাদের থাকবে অনেক পিছনে। বাট ফাইবারে কিছু সিস্টেম আছে ওদের, এই যে জিনিসগুলো যে উপরের দিকে আসছে, উনি আসে প্রথমে, উনি আসে সেকেন্ডে, কেউ আসে থার্ড পেজে। যেমন থার্ড পেজেও দেখবেন একজন আছে যে ফিফথ পেজে, সে টপ রেটের সেলার, সে অনেক কাজ করতেছে, তার রিভিউ ভালো, তারপরও সে এই যে দেখবেন সে টপ রেটের সেলার, 1K প্লাস সে রিভিউ পেয়েছে, তারপরও সে 3 নাম্বার পেজে সে চলে আসছে। এই জিনিসটা আসলে ফাইবার করে না, এটা হলো একটা অ্যালগোরিদম মাধ্যমে এটা হয়ে থাকে। এই অ্যালগোরিদম সাধারণত ফলো করা হয় গুগলের যে অ্যালগোরিদমটা আছে সেইটা, আর ওদের নিজস্ব কিছু অ্যালগোরিদম আছে সেটা। গুগলের সার্চ ইঞ্জিনে আমরা যেমন ফাইবার লিখলে আমাদের সর্বপ্রথম ফাইবারের ওয়েবসাইটটা শো করে, এভাবে 10টা ওয়েবসাইট শো করবে। পরবর্তী আমাদের এখানে আরো পেজ আছে, আমরা কোনো সময় আমরা এই গুগলের এখানে আসলে আমরা সেকেন্ড পেজ বা থার্ড পেজে আমরা আসি না, আমরা প্রথম পেজে 2-3টা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটের ব্লগগুলো পড়ি আর দেখি না। তো ঠিক সেম ভাবে বায়ারও সেম কাজ করে। এই জিনিসটা হলো আপনার অ্যালগোরিদমের মাধ্যমে হয়। তো যারা অ্যালগোরিদম জিনিসটা ভালো মতো বুঝে কাজ করতে পারে, ধরতে পারে অ্যালগোরিদমের পার্টটা, তারাই দেখা যায় যে ওরা প্রথম পেজে চলে আসে। আপনি কিছু যেমন এখানে আমি যদি মেইলচিম লিখি, মেইলচিম ল্যান্ডিং পেজ,
এই দেখেন সে মাত্র 5টা সে অর্ডার পাইছে, কিন্তু সে প্রথম পেজে প্রথম সারিতে আছে। সে পাইছে 2টা, সে সেকেন্ড পজিশনে আছে, কিন্তু ও পাইছে 226টা রিভিউ, কিন্তু সে আছে 3rd নাম্বারে। সো এখানে এরকম দেখবেন যে এখানে কোনো কিছু ঠিক নেই, কারণ এটা হলো অ্যালগোরিদমের মাধ্যমে সেটা অটো হয়। সো আমি আপনাদেরকে অ্যালগোরিদমটা দেখাবো আপনি কিভাবে অ্যালগোরিদমের মাধ্যমে প্রথম পেজে আসবেন। আমি প্রিভিয়াস যখন ফাইবারে কাজ করতাম, আমার 3টা গিগ ছিল, 3টা গিগই আমার প্রথম পেজে আপনার প্রথম সারিতে ছিল। তো ওইটা যে অ্যালগোরিদম আমি ফলো করছি, সেই অ্যালগোরিদমটা আমি আপনাদের এখানে শেয়ার করবো। আপনারা ওই অ্যালগোরিদমে সবাই কাজ করবেন, তখন দেখবেন যে সবাই এই আপনার কিওয়ার্ডের মাধ্যমে, সার্চের মাধ্যমে সবাই প্রথম পেজে চলে আসছে। আর যারা সার্চের মাধ্যমে প্রথম পেজে আসবে, তারা প্রত্যেকেই মানে পার ডে 3 থেকে 4টা অর্ডার অটো পায়, মানে চেট বক্সের অর্ডার ছাড়াও নর্মালি অর্ডার ওরা পায় যে যারা প্রথম পেজের মধ্যে থাকে। সো আমাদের টার্গেট হলো আমরা এখানে আসার পর আমরা একটু মার্কেটিংটা বুঝবো, অ্যালগোরিদম নিয়ে কাজ করব, যাতে আমাদের প্রথম পেজে আমরা আসতে পারি, তাহলে আমরা রেগুলার অর্ডার পাবো। সো এই অ্যালগোরিদম জিনিসটা আসলে আমি 1 দিন বা 2 দিনের মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারবো না। যারা ডিজিটালে আছেন তারা এই জিনিসটা একটু ভালো বুঝবেন অ্যালগোরিদম জিনিসটা কি। তো তাও তারা ডিজিটালের ক্ষেত্রেও যে মানে ক্লাস যদি কেউ করে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার অ্যালগোরিদমে বুঝতে আপনাদের 15-16 দিন টাইম লাগবে। যেহেতু আমরা এখানে ক্লাসে দিচ্ছি 35 ডেজ, আমি যদি অ্যালগোরিদম বোঝাতে চাই, তার মধ্যে যদি 15 দিন যদি আমি নিয়ে নেই এই মার্কেট প্লেসের উপর, তাহলে আমার ডিজাইন শেখানোই হবে না। তাই আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আমি অ্যালগোরিদম পার্টটা শিখাবো, যে কিভাবে অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন। সো আমরা আর 7 থেকে 8টা ক্লাসে পরে আমরা ফাইবারে চলে আসবো। তার মধ্যে আমরা আমাদের এই অ্যালগোরিদমের মাধ্যমে যে প্রথম পেজে আসা লাগবে, তার জন্য যা যা আমাদের প্রয়োজন আমরা সবকিছু রেডি করে রাখবো, যেন আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই মানে 1 দিন থেকে 30 দিনের মধ্যে যাতে আমরা অর্ডার পাই যাই। চেষ্টা করবো আমরা 2-3 দিনের মধ্যে অর্ডারটা নিয়ে আসার ফাইবারে, ডাইরেক্ট অর্ডারের মাধ্যমে। তো এই হলো আমরা মার্কেট বেস, সর্বপ্রথম মার্কেট বেস নিয়ে আমরা কাজ করবো এইটা। তারপরে যাবো আমরা আপওয়ার্কে মার্কেট বেসটা, এটা অ্যাডভান্স লেভেল যারা আছে তাদের জন্য, কারণ আপওয়ার্কে $100 নিচে কোনো কাজই হয় না। এখানে আপনাকে সিঙ্গেল কোনো একটা অর্ডার দিবে না, কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করবে। এখান থেকে আমরা যদি যাই, আচ্ছা কোডিং না, সার্চের মাধ্যমে যদি দেখি যে ডিজাইনার, যেখানে যদি সার্চ করে তখনই পাবেন যে হায়ার প্রফেশনাল অথবা এজেন্সি। এখানে সাধারণত এজেন্সি মানুষরা বেশি কাজ করে। তো এখানে সে দেখবেন এগুলো হলো বায়ার। ফাইবারে যেমন আমরা সেলাররা এখানে গিগ দিয়ে রাখি, বায়াররা আসে আমাদের চুজ করে আমাদের অর্ডার দেয় অথবা বিট করা যায়। আর আপওয়ার্কের ক্ষেত্রে উল্টা, এখানে বায়াররা এসে আপনাকে এখানে জব পোস্ট অফার করবে, এখানে এখানে তাদের কথার মাধ্যমে তাদের থেকে অর্ডারটা নিতে হবে। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে বায়ারের মাধ্যমে কাজ নিতে পারেন। আপনারা যদি সেলার আপনার অ্যাকাউন্ট খুলবেন, এখানে বায়ারের ইনফরমেশন পাবেন, তারা কিরকম কাজ দিবে আপনাকে, এরকম $225 দিবে পার আওয়ার, এরকম করে আপনাকে কাজ দিবে। বা টোটাল এরকম একটা আর্নিং থাকবে যে $4000 আপনাকে দিবে, সেটা হলো আপনাকে 6 মাস তার সাথে কাজ করতে হবে। তো আপওয়ার্কের জন্য কাজ করবেন, তখন আপনাকে দেখা যাবে যে আপনাকে একবারে সে 3000 কি 4000 সে ডলার ইউএসডি পে করবে, কিন্তু তাকে আপনাকে ফ্লায়ার বানায় দিতে হবে 2000, সেটা আবার 7 দিনের মধ্যে। তো ওখানে কম সময়ের মধ্যে খুব পরিমাণে বেশি অ্যামাউন্টের ডিজাইন থাকে, সেটা একজনে করা যায় না। তো এই জন্য সাধারণত মানে আপওয়ার্কে এজেন্সি নিয়ে মানুষ কাজ করে বেশি। আমরা তাও আপওয়ার্ক দেখবো যে আমরা অর্ডার কিভাবে বেশি নিতে পারি। তারপরে আমরা এখান থেকে আসবো কিছু পেসিভ মার্কেট। আপনার ফাইবার আপওয়ার্ক হলো একটি মার্কেট, আপনি যতদিন মানে অর্ডারের উপর ডিপেন্ড করবে, অর্ডার কি পরিমাণ পাবেন। যদি অর্ডার না পান তাহলে আপনার কোনো আর্নিং হবে না। কিন্তু আমরা যদি গ্রাফিক রিভারে যাই, এটা হলো পেসিভ মার্কেট। এখানে দেখবেন যে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কোনো কথাবার্তা কোনো প্রয়োজন নাই, আপনার ডিজাইন এখানে দিবেন, আপনার ডিজাইন যদি সেল হয় সেলের মাধ্যমে আপনার টাকা পাবেন। এই যে এই ডিজাইনটার দাম হলো আপনার $8। যখন কোনো ক্লায়েন্ট আসবে এখান থেকে ডাইরেক্ট আপনার ডিজাইনটা কিনে নিতে পারে। সো আপনি এখান থেকে যদি 1000 ডিজাইন যদি আপনি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার মান্থলি খুব ভালো একটা ইনকাম আপনার জেনারেট হবে। উনি যে আছে উনি একটা ডিজাইন দিচ্ছে, এখানে তার ডিজাইনটা একটু দেখি। এখানে দেখেন ডিজাইনের মধ্যে তেমন কিছুই নাই, জাস্ট এই একটি রেক্টেঙ্গেল টুল আর এখানে একটা রেক্টেঙ্গেল টুল আর কিছু টেক্সট আছে, আর তেমন কিছুই নাই। তো এটা $8, কিন্তু এটা সেল হয়েছে 826 বার, প্রত্যেকবারে সে $8 করে পেয়েছে। তো এই
ডিজাইনটা যে করছে তার অ্যাকাউন্টে তার শুধু একটা ডিজাইন না, তার দেখবেন আরো ডিজাইন আছে, মিনিমাম হলো 4-500 ডিজাইন থাকে। তো প্রত্যেকটা ডিজাইন তার যদি মিনিমাম হলেও যদি 100টা করে সেল হয়, যদি 100 ডিজাইন থাকে তার কিন্তু এখানেই তার 1000টা বার সেল হয়ে যায়। প্রত্যেকবার যদি তার যে $8 আসে, তাহলে একটু চিন্তা করে দেখেন তার অ্যামাউন্ট সে কি পরিমাণ আর্ন করতেছে এই মার্কেট প্লেস থেকে। তো আমরা এই টাইপের আরো কিছু মার্কেট প্লেস দেখবো, সেই মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো আমরা ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, এখন পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে, জানার থাকে, প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাস একটু পরে অফ করে দিব, আর আপনারা ক্লাসের মধ্যে একটু কোঅপারেট করবেন, কারণ ডিজাইন সেক্টর আসলে অনেক বড়। আমি যে কোর্স আউটলাইন দিচ্ছি এটা অনেক বড় দিচ্ছে, তারপরেও এখানকার ভিতরে ডিজাইন শেষ হয় না। আমরা আরো কিছু ডিজাইন আমাদের থেকেই যায়। যেমন আমরা যদি লোকাল কাজ করি, লোকাল কাজের যে ডিজাইন গুলো থাকে, যে দোকানে যে কাজগুলো থাকে বা ব্যানারের কাজগুলো থাকে, এক্স ব্যানারের কাজগুলো থাকে, তো এই টাইপের অনেক ডিজাইনই থাকে। তো এত ডিজাইন দেখানো যেহেতু সম্ভব না, বাট আপনারা যদি প্রশ্ন করেন, আমাকে যদি দেখাইতে বলেন, তাহলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ডিজাইন দেখাই দিব। নতুন নতুন সেক্টরের ডিজাইন আপনাদেরকে আমি প্রেজেন্টেশন আকারে দেখাই দিব। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনাদের আগে বলতে হবে আপনাদের ডিজাইনটা পুরো ডিজাইন শেষ নাই। কারণ ফাইবার এগুলো ডিজাইন দেখাইতে চাই 2 বছরের মধ্যে শেষ করতে পারবো না। তো যেগুলো পুরো সেগুলো আমি দেখাবো, যেগুলো পুরো না আপনাদের প্রয়োজনের সাথে সাথে জানাবেন, আমি তখন ক্লাসের মধ্যে দেখাই দিব। ঠিক আছে, আর আমি হ্যাঁ এটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। ঠিক আছে, আমাদের যত কম লোক তত আমাদের জন্য ভালো। আমরা লাস্ট দিকে আমরা যেটা করবো এই যে মার্কেটের আমি যখন আপনার বেকার ক্লাসটা তখন কিন্তু ভাই আমাদের কম হবে, খারাপ কম হলে কিন্তু আমরা বুঝতে পারবো সহযোগ করে ভালো পাস করতে হবে। হ্যাঁ, আর যেটা হলো যে এই মার্কেটে যারা কাজ করবে, এই যারা রাস্তা ক্লাসে থাকবে না, তারা কেউ আনতে পারবে না। কারণ ক্লাসে আমি এখানকার র্যাঙ্কিং পাওয়ার হচ্ছে বাইগুলো টিপসগুলো আমি এখানে বলে দিব লাস্ট দিকে। কারণ ডিজাইন করার পর মানে ডিজাইনের সেকশন ক্লাস করার পর আমি এগুলো দেখাইতে চাই তাহলে সেটা 3-4 ক্লাস শেষ হবে না, আর 3.5 মাসের মধ্যে আমরা আনতে পারবো না। তো যারা আনতে হবে আমাদের মনে হয় সেটাই বেটার। আর লাস্টের দিকে দেখে যখন আমরা মার্কেট এই ডেভেলপ বড় না করতে কাজ করব, আমরা সবাই আমরা এখানকার মানে আমার যেটা লাস্টে যারা বিশেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা পুরো এজেন্সি আমরা কাজ করব, যাতে বড় একটা ভালো টার্ন আমাদের কাছে আসে সবার। ঠিক আছে, আমি তাদেরকে একটু যারা থাকবে সবগুলো ক্লাস করবে এ টু জেড। কোনো সমস্যা নাই। আর যদি কেউ ক্লাসে না চান, সেটাও আমার প্রবলেম নাই, কারণ আমি এখানে মূলত এখান থেকে শেখানোর সেটা হলো মানে হঠাৎ সাগর ভাইয়ের মাধ্যমে আসছি। তো আমি আমার প্রজেক্টের মাধ্যমে আমার আরো স্টুডেন্ট আছে, 3টা ব্যাচ আছে, আমি তাদের নিয়ে কাজ করতেছি। যেমন আমি বলেছিলাম যে এখানে লারা যে আছে সেও আমার স্টুডেন্ট, সেও কাজ করতেছে লং করে। তো আমরা একটা গ্রুপ ওয়াইজ কাজ করি। ঠিক আছে, তো যারা তারা আমার কাজ করতে পারবে। আর আমার হলো আমার গ্রুপ নিয়ে কাজ করা, আর গ্রুপের মধ্যে কাজ করার যে সুবিধাটা থাকে সেটা হলো যখন কাজ করা আমি নতুন যেগুলো আমি কিনবো, যেগুলো কিনতে পারবে না, যেমন প্রথম অবস্থা কয়টা কিনতে পারবে। তো আমি আমার কাজগুলো যেগুলো 1000 আছে প্রত্যেকটা যদি $5 কি অ্যামাউন্টের মতো আছে। তো এই মূল্যগুলো তারা দিব যারা আমার কাজ করবে। আমার সাথে কাজ করবে বলতে গেলে যে আমার কাজটা যে তারা না, তারা কাজ করবে, তারা গ্রুপের মধ্যে তারা কাজ করতেছে, তাদের প্রয়োজন দরকার তাদের দিয়ে দিব। এবং কিছু মার্কেট আছে যেখানে আমরা ক্রিটিক্যাল আমি মানে পেইড অ্যাকাউন্ট দিব, যাদের ডিজাইন প্রয়োজন হয় তাদেরকে আমি ডিজাইন তাদেরকে দিয়ে দিব। সো সবাই যদি স্টুডেন্ট থাকে দিতে গেলে আমার বেশি, যদি কম থাকে তাহলে আমার কম। তো আমাদের সেটা বেটার। তো যারা যাদের উদ্দেশ্য আছে ভালো ইনকাম করবেন, অবশ্যই কাজে শেষ পর্যন্ত থাকবেন। আর ডিজাইনের পার্ট মাত্র শুরু হইলো, আমরা অনেক ডিজাইনে যাবো। এমন ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। আমার ইচ্ছা আছে যেগুলো টাইম ইনকাম করতে পারবেন। কিছু মার্কেটিং দেখাবো,
যতগুলো আইডি অ্যাকাউন্ট আছে দেখবেন আপনাকে একটা ফাইবার আর এই দুটো আমার দেখাবে আর একটা কিবোর্ড দেখাবে। কিন্তু আমি আপনাদেরকে এখানে 30টারও বেশি বেস দেখাবো, যাতে কোনো না কোনো মানে কোনোভাবে আপনাদের পার ডেতে কোনো আর্নিং মিস না হয়। প্রতিদিন যাতে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনাদের আসে কোনো না কোনো বেসিস থেকে। তো আমি এতগুলো মার্কেট প্লেস আমি যে বিজয় ভাই আমার সাথে যেহেতু এক্সট্রা ক্লাস নিয়ে বলছিলাম, আমি এখন পর্যন্ত 44টা মানে কোর্স করছি গ্রাফিক্সের উপর। তার মধ্যে মানে আমেরিকান কোর্স ছিল 8টা, আমি ফাইবার লেভেলের করছি আপনার 8টা। আমি এখন 44টা কোর্সের ভিতরে যে কোর্স আউটলাইনটা ছিল সেই আউটলাইনের মধ্যে আমি যে আউটলাইনটা আপনাকে দিয়েছি এই আউটলাইনটা আপনি 44টা কোর্স করতে পাবেন না। মানে বাংলাদেশে যেই আইডিয়া জানেন না কেন আমার এই আউটলাইনটা পাবেন, সব জায়গাতে কম পাবেন। এবং আমি যেটা আপডেট করবো তার মানে এটা আরো লং আকারে যাবে। আর আমি 44টা কোর্স করতে আমার যে পরিমাণে অ্যামাউন্ট খরচ হয়েছে আমি আপনাদেরকে এই টাকাটা সম্পূর্ণ কোর্সটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো কোনো কিছু আপনাদের কম পাবেন না। আর যখন আপনারা শেষে যখন কারো সাথে কোনো আইটি স্টুডেন্টের সাথে যখন আপনারা কথা বলবেন তখন আপনারা নিজেরা যাতে ফিল করতে পারেন যে না আমি এখান থেকে বেটার স্টার থেকে যেমন কেডিডি বা অন্য কোনো আইটি আর মানে যেগুলো জায়েন্ট আইটি আছে তাদের পিওনে বেশি 40,000 টাকা 50,000 টাকা। আপনারা যখন যাদের সাথে ডিজাইন করবেন আপনাদের যাতে ফিল হয় আপনারা তাদের বেটার বেটার সেন্স সেটা হলো আমার চাষিরা আপনাদেরকে তুলে নেওয়া। আপনারা যত করবেন আমি ততটুকু আপনাদেরকে হেল্প করতে পারবো। যারা ক্লাস করবেন না তারা করলেন না আমার সমস্যা নাই। তো ঠিক আছে, আপনারা এখন কাজ করেন গ্রাফিক ডিজাইন করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আব্দুল্লাহ এখানে আসতে আপনাদের বলবে আমি আসি 24 ঘন্টা পাবেন আপনাদেরকে অনলাইনে। আমরা আপনাকে ডাইরেক্ট চলের মাধ্যমে আপনাদেরকে ডিজাইন দেখাই দিব। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত